ওকে, আমরা ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর নিয়ে আলোচনা করছিলাম। ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটরের জন্য যে পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর যদি বলি সে পোটেনশিয়াল এনার্জি আমরা লিখি হাফ কে এক্স স্কোয়ার। কেটা হচ্ছে তোমার ফোর্স কনস্ট্যান্ট, সেটাকে এইভাবে লেখা যায়, কে কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এভাবে লেখা যায়। ওমেগা হচ্ছে রুট কে বাই এম, এবং ওমেগার ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে এটা যে দোলন হচ্ছে, দোলন ওটা ওই দোলনের ওই অসিলেশনের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি এটা হয়তো ভুলে গেছো। ফ্রিকোয়েন্সিকে 2πf দিয়ে 2π দিয়ে গুণ দিলে যেটা হয় সেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। একটা দুলছে তো, এটা তো একটা দোলক। একটা পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে সেটাকে বলে টাইম পিরিয়ড। আর 1 সেকেন্ডে কতগুলো দোলন হয় সেটাকে বলে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে যদি 2π রেডিয়ান দিয়ে গুণ দাও যেটা হবে 2πf, এফ বিং সেটাকে বলে ওমেগা। যাই হোক, ওমেগা ইজ দ্য প্যারামিটার কনস্ট্যান্ট, এমটা হচ্ছে মাস অফ দ্য অসিলেটর। আর তাহলে কোয়ান্টাম মেকানিক্সে এটাই হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। ক্লাসিক্যাল মেকানিক্সে এটাই কিন্তু হ্যামিল্টনিয়ানের ফর্মুলা। হ্যামিল্টনিয়ান মানে এনার্জি। ক্লাসিক্যাল মেকানিক্সে এগুলো পিটা অপারেটর নয়, এক্সট্রা অপারেটর। Quantum mechanics, P becomes an operator, X becomes an operator, so Hamiltonian becomes an operator. এই যে একটা, এটা কিন্তু অপারেটর। এখানে দেখো মোমেন্টামটা কোয়াড্রেটিক, পি স্কোয়ার আছে। মোমেন্টাম অপারেটর appears with the second power, it's a quadratic momentum. It's also quadratic in X. আর এগুলো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, এগুলো পরে হ্যান্ডেল করা যাবে। 1/2m হচ্ছে পি স্কোয়ারের কোএফিসিয়েন্ট, m ওমেগা স্কোয়ার হচ্ছে x স্কোয়ারের কোএফিসিয়েন্ট। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হ্যামিল্টনিয়ান। এটা কিন্তু এক্স্যাক্টলি সলভ করা যায়। এই হ্যামিল্টনিয়ানের আইগেন ভ্যালু প্রবলেম এক্স্যাক্টলি সলভ করতে পারবো আমি। অনেকভাবেই সলভ করা যায়, মেথড অনেক আছে। আমি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে সলভ করতে পারবো। এটার এইচ সাই ইকুয়াল টু ই সাই, ওই ফর্মুলাটাকে আমি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে প্রকাশ করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখবো, তারপর সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন আমি করতে পারবো। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনের ওয়েভ ফাংশন আমি সলভ করতে পারবো, মোমেন্টাম রিপ্রেজেন্টেশন আমি সলভ করতে পারবো। একই ধরনের সলিউশন হবে। দেখো, কোঅর্ডিনেটে পারলে মোমেন্টামে পারবো, কারণ এখানে কোঅর্ডিনেট স্কয়ার মোমেন্টাম স্কয়ার ইনফ্যাক্ট একই টাইপের, একই ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন x হবে তোমার ভ্যারিয়েবল, মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে p হবে তোমার ভ্যারিয়েবল। ম্যাথমেটিক্যালি তারা আইডেন্টিক্যাল হবে, কারণ এখানে মোমেন্টাম স্কয়ার আছে, কোঅর্ডিনেট স্কয়ার আছে। আমি ওই দুটো মেথডে কোনো মেথডে যাব না, আমি একটা ডিরাক মেথড অ্যাপ্লাই করব। ডিরাক মেথড এটা একটা বলে ফ্যাক্টরাইজেশন মেথড, অথবা সলিউশন ইন এনার্জি রিপ্রেজেন্টেশন অনেকে বলে। ওকে, তাহলে ডিরাক মেথডটা কি সেটাই শুরু করেছিলাম গত ক্লাসে, সেটা আমি আবার একটু ব্যাকট্র্যাক করি। ওই যে হ্যামিল্টনিয়ান লেখা ছিল সেখান থেকে এইচ কাট ওমেগা একটা ফ্যাক্টর আলাদা করে নিলাম, কারণ এইচ কাট ওমেগা কিন্তু এটা একটা সাম সর্ট অফ এন এনার্জি, এটা ডাইমেনশন অফ এনার্জি। এইচ এর ডাইমেনশন এনার্জি, এইচ তো এনার্জি। তাহলে এইচ কাট ওমেগা দিয়ে আলাদা করে নিয়ে যে বাকিটা থাকলো, এই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে ওটার কোনো ডাইমেনশন নাই। দুইয়ের তো ডাইমেনশন নাই। ব্র্যাকেটের ভিতরে ধরো প্রথম টার্ম যেটা আছে পি স্কোয়ার ওভার 2m এইচ কাট ওমেগা, এটার কোনো ডাইমেনশন নাই। ডাইমেনশন নাই মানে কি, এই যে স্কোয়ার রুট অফ m এইচ কাট ওমেগা আর p দুটার কিন্তু একই ডাইমেনশন। সেই ডাইমেনশনটা কি, ইউনিটটা কি, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে ডাইমেনশন হচ্ছে ম্যাস কিলোগ্রাম, মিটার মানে লেন্থ, ইনভার্স টাইম। ওকে, ডাইমেনশন পি এর ডাইমেনশন হচ্ছে ইউনিট হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এমবি। ওকে, তাহলে কিলোগ্রাম মানে ডাইমেনশন ইজ ম্যাস, মিটার মানে ডাইমেনশন হচ্ছে তোমার লেন্থ, পার সেকেন্ড মানে ডিভাইড বাই ডাইমেনশন অফ টাইম। যাই হোক, পি এর ডাইমেনশন আর স্কোয়ার রুট অফ এম এইচ কাট ওমেগা ও দুটো ডাইমেনশন সমান, তার মানে ইউনিটও সমান। তার মানে পি স্কোয়ার ডিভাইড বাই এম এইচ কাট ওমেগা ডাইমেনশনলেস। টু তো ডাইমেনশনলেস বটেই। এখানে কিন্তু একটু সিম্পলিফাই করে নিতে হবে, একটা ওমেগা কেটে দিতে হবে। তাহলে এখানে আসলে আছে এম ওমেগা বাই 2h কাট, 2 তো ডাইমেনশনলেস, তাহলে এখানে এম ওমেগা এইচ কাট এই তো আছে।
এটা স্কয়ার রুট হলে দ্যাট উইল বি ইনভার্স লেন্থ, কারণ x তো হচ্ছে লেন্থ, এখানে লেন্থ স্কয়ার আছে, তাহলে m ওমেগা বাই h কাট ওটা হবে ইনভার্স লেন্থ স্কয়ার। তাহলে ইনভার্স লেন্থ কত? m ওমেগা বাই h কাট। এটা কিন্তু একটা ন্যাচারাল লেন্থ স্কেল ফর দি হারমোনিক অসিলেটর। ন্যাচারাল লেন্থ স্কেল, ন্যাচারাল লেন্থ স্কেল ইন দ্য হারমোনিক অসিলেটর হচ্ছে স্কয়ার রুট অফ ইনভার্স লেন্থ হচ্ছে ওমেগা বাই h কাট স্কয়ার রুট। That is the dimension of inverse length. আর length হচ্ছে h cut by m omega square root, ওটা হচ্ছে length। আর দুই তো ডাইমেনশনলেস। তাহলে এখানে দেখো এটা একটা স্কয়ার যোগ স্কয়ার, এগুলো আমি হ্যান্ডেল করব, এগুলো তো স্কয়ার হিসাবে লেখা যাবে, স্কয়ার রুট করে স্কয়ার করে লেখা যাবে। তাহলে এরকম একটা আছে, এটা একটা টার্ম স্কয়ার আর একটা টার্ম স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। শুধু নাম্বার যদি হতো a স্কয়ার প্লাস b স্কয়ার, মাইনাস না, a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি হয় সংখ্যা, ধরো সংখ্যা যদি হয় একটা সংখ্যা b একটা সংখ্যা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, দুটো ধরো রিয়েল সংখ্যা, দুটো রিয়েল সংখ্যা, a একটা রিয়েল সংখ্যা, b একটা রিয়েল সংখ্যা, a মাইনাস b স্কয়ার করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ারটা ফ্যাক্টর করে লেখা যায় a প্লাস b গুণ a মাইনাস b। একইভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি থাকে সেটাকেও ফ্যাক্টর করে লেখা যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার কিভাবে লিখবে? a প্লাস ib গুণ a মাইনাস ib, a মাইনাস ib কিন্তু a প্লাস ib কমপ্লেক্স কনজুগেট। তাহলে সব মিলে কি হলো? a স্কয়ার প্লাস b স্কয়ার হলো। এখানে একইভাবে আমি চেষ্টা করব, কিন্তু খেয়াল রাখো এই যে a স্কয়ার হচ্ছে প্রথম টার্মটা, b স্কয়ার হচ্ছে পর শেষে দ্বিতীয় টার্মটা, এই দুটো কিন্তু এটা সংখ্যা না, p তো সংখ্যা না, x তো সংখ্যা, তার তো অপারেট, ফলে একটা অপারেটর স্কয়ার যোগ আরেকটা অপারেটর স্কয়ার, ওইটাকে ওইভাবে লেখা যাবে না a প্লাস ib গুণ a মাইনাস ib, ওই কিছুটা লেখা যাবে। তারপরে যেহেতু দুটো অপারেটর কমিট করে না বলে একটা এক্সট্রা টার্ম আসবে, যদি কমিট করতো তাহলে সঙ্গে আমি ট্রিট করতে পারতাম, p এবং x তো কমিট করে না, ফলে এটাকে আমি লিখতে পারবো ওভাবে, এটা যদি আমি বলি a স্কয়ার, এটাকে যদি বলি b স্কয়ার, ওটাকে লেখা যাবে a প্লাস ib গুণ a মাইনাস ib, প্লাস আর একটা টার্ম দিতে হবে, একটা কারেকশন টার্ম লাগবে, বিকজ p এবং x কমে না বলে। দেখা যাক কিভাবে হয়, সেটা আমরা গত ক্লাসে করেছি, তাই তো? আমি দুটো নন হারমিশন অপারেটর ডিফাইন করছি, একটা হচ্ছে এখানে, এটা এখানে কি আছে দেখো, m ওমেগা, এই একটা ওমেগা কাটাকাটি গেল, তাহলে m ওমেগা বাই 2h কাট x, এটা পুরোটা স্কয়ার রুট করো, তাহলে কি হচ্ছে? স্কয়ার রুট অফ m ওমেগা h কাট x হ্যাট। আর ওইখানে এখানে এটা পুরোটা স্কয়ার, এটার সঙ্গে একটা i লাগিয়ে দাও, পিটাকে দ্বিতীয় টার্ম হিসেবে লিখবো, তাহলে এটা পুরোটা স্কয়ার করলে হয় p ডিভাইড বাই স্কয়ার রুট অফ 2m h কাট ওমেগা, তার সঙ্গে একটা i লাগাও, ওই a প্লাস ib a মাইনাস ib টা করবে, i লাগালাম। এটা হচ্ছে একটা অপারেটর a, এটা কিন্তু ইউনিটলেস, এটা অপারেটরের কোনো ডাইমেনশন নাই, এই অপারেটরের দুটো টার্ম আছে, প্রথম টার্ম যোগ দ্বিতীয় টার্ম, উভয় টার্মের কোনো টার্মের ডাইমেনশন নেই, কারণ ডাইমেনশনটা সব h এর ডাইমেনশন সব h কাট ওমেগার মধ্যে গেছে, এগুলোর ভিতরে যা আছে এগুলোর কোনো ডাইমেনশন নেই, ডাইমেনশনলেস। আর h কাট ওমেগা হচ্ছে ডাইমেনশন ফুল, h কাট ওমেগা হচ্ছে এনার্জির ডাইমেনশন, অপারেটর এটাও এনার্জির ডাইমেনশন, ফলে h কাট ওমেগার যে কোএফিশিয়েন্ট, সেই এখানে কোএফিশিয়েন্ট অপারেটর, দুটো অপারেটরের যোগফলটাও একটা অপারেটর, কিন্তু এই অপারেটরের কোনো ডাইমেনশন নেই। p এর ডাইমেনশন আছে, x এর ডাইমেনশন আছে, কিন্তু কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করার পরে ওগুলা ডাইমেনশন থাকলো না। তাহলে a হলে, এটা যদি a হয় x হারমিশন p হারমিশন, এটা যদি হারমিশন কনজুগেট নেই, a ড্যাগার করি, তাহলে x ড্যাগার ইকুয়াল টু x, আর যেখানে i আছে সেখানে কমপ্লেক্স কনজুগেশন করতে হয়, i হয়ে যাবে মাইনাস i, আর p ড্যাগার তো p, a কিন্তু হারমিশন নয়, x এবং p a হারমিশন নয় এই i এর কারণে, এখানে যদি i না দিতাম তাহলে কিন্তু a হারমিশন হতো, এখন a হারমিশন নয়, i আমি তো ফ্যাক্টরাইজেশন করতে চাই, তাহলে তুমি এখন করে দেখো না কি হয়, a ড্যাগার a যদি করো, a ড্যাগার a করলে কি ওটা হবে কিনা,
একটা তো মাইনাস দিলাম, একটা হারমিশন কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট বলছি না, হারমিশন কনজুগেট, কারণ আমি অপারেটর নিয়ে ডিল করছি বলি হারমিশন কনজুগেট বলছি। এটাকে রে করে দেখো, করে দেখলে কিন্তু এটা হয়। ওকে, এই যে এক্সট্রা টার্ম যেটা আসলো, এই টার্মটা কিন্তু আসলো এক্সট্রা টার্ম। এগুলো যদি নাম্বার হতো এক্স হ্যাট পি হ্যাট, এক্স হ্যাট পি হ্যাট যদি নাম্বার হতো তাহলে এই প্রথম দুটো টার্মই হয়ে যেত, কিন্তু এইটা আসলো তৃতীয় একটা টার্ম আসলো বিকজ এক্স এবং পি তারা নাম্বার নয়, তারা অপারেটর এবং তারা কমিট করে না। কমিট করলে কিন্তু এই টার্মটা শূন্য হয়ে যেত। ওকে, দেখো এটা গুণ করছি তো, এক্স গুণ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, আর মাইনাস আইপি গুণ আইপি এটা হচ্ছে পি স্কোয়ার। আর ক্রস টার্ম করো এক্স পি আর মাইনাস পি এক্স, এক্স পি মাইনাস পি এক্স, আর এটা হচ্ছে কোএফিশিয়েন্ট। দেখো এখানে এম ওমেগা বাই 2h কাট, আর এখানে এটা করলে এম ওমেগা কাটাকাটি চলে যায়, 2h কাট নিচে থাকে, 2h কাট নিচে থাকে, একটা আই থাকে, সব ঠিক আছে। তো ইফ ইউ ডু ইট কারেক্টলি, এটা তোমাদের করে দেখতে হবে, তাহলে এটা হবে, এখানে হবে এ ড্যাগার এ হবে এইচ অপারেটর বাই এইচ কাট ওমেগা মাইনাস হাফ টাইমস আইডেন্টিটি অপারেটর। তার মানে এইচ অপারেটর হলো এ ড্যাগার এ প্লাস হাফ আইডেন্টিটি এইচ কাট। এই হাফ আইডেন্টিটি আসলো যেহেতু এ এবং এ ড্যাগার কমিট করে না, মানে ওই যে এখানে এক্স এবং পি যেহেতু কমিট করে না, কমিট করলে জাস্ট এ ড্যাগার এই হতো, এ ড্যাগার এ টাইমস এইচ কাট ওমেগা, এটা এইচ এইচ হতো, এইচ অপারেটর হতো। ওকে, তাহলে এটা কমিট করে। এখন সাধারণত আমরা এখানে যখন লিখি একটা অপারেটর যোগ সামথিং যদি লিখি, তাহলে লজিক্যালি অপারেটর যোগ আরেকটা অপারেটর, অপারেটরের সঙ্গে তো একটা নাম্বার যোগ দেওয়া যায় না, অপারেটর যোগ আরেকটা অপারেটর, ফলে এই জন্য হাফ আই লিখলাম, এটা একটা আইডেন্টিটি টাইমস আই হাফ। অনেক সময় আইডেন্টিটি লোকে লেখে না, এটা বুঝে নিতে হয়, শুধু লিখবে এ ড্যাগার এ প্লাস হাফ, তখন তুই মাথা চুলকাবে, এ ড্যাগার এর তো অপারেটর, হাফ একটা সংখ্যা, একটা অপারেটরের সঙ্গে সংখ্যা কিভাবে যোগ দেয়, যোগ দেওয়া যায় না, একটা অপারেটরের সঙ্গে একটা অপারেটরের যোগ দিতে হবে, কিন্তু লিখেছে এটা তোমাকে বুঝে নিতে হবে কনটেক্সটে, হাফ আর না আসলে হাফ টাইমস আইডেন্টিটি। ওকে, তাহলে এটা অপারেটর হলো, লজিক তো মানতে হবে। অনেক সময় এটা এই আইডেন্টিটি লিখবো না, অনেক বইতে লেখে না, জাস্ট হাফ লেখে। ওকে, কিন্তু হাফ আইডেন্টিটি ক্যারি করলে অসুবিধা নেই, তার লোক ঝামেলা মনে করে আবার আইডেন্টিটি লিখতে হবে কেন, হাফ লিখলেই তো বুঝে যাবে। ওকে, এখন এই যেমন হলো এইচ, ইন্টারেস্টিং। দেখো এখন এইচ এর আমি আইগেন ভ্যালু স্পেকট্রাম কি জানতে চাই, এবং প্রতিটা আইগেন ভ্যালুর করসপন্ডিং আইগেন ভেক্টরস গুলো কি সেটা জানতে চাই। সো আই হ্যাভ টু সলভ the eigenvalue equation for H. ওকে, ওটাকে বলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শর্ডিঙ্গার ইকুয়েশন, আইগেনভ্যালু ইকুয়েশন ফর H। সরাসরি সলভ করবো, কোনো কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন না। ওকে, মোমেন্টাম রিপ্রেজেন্টেশন যাব না। ওকে, এখন দেখো, তার আগে দেখো আইগেনভ্যালু স্পেকট্রাম করার আগে একটা জিনিস আমি এখান থেকে বলতে পারি যে এ ড্যাগার এ একটা অপারেটর আছে না, এ ড্যাগার এ, এটা কিন্তু একটা পজিটিভ অপারেটর, এটা নন নেগেটিভ অপারেটর, এটা অপারেটর, এটাকে বলে পজিটিভ অপারেটর। কেন পজিটিভ অপারেটর বলে? যে কোনো একটা অপারেটরের ড্যাগার গুণ এটা কিন্তু একটা হারমিশন অপারেটর, ঠিক আছে, এ ড্যাগার এ ইজ হারমিশন, বুঝতে পারছো, এ ড্যাগার এ ইজ হারমিশন, হারমিশন বটে। তাহলে এ ড্যাগার এর যদি আইগেন ভ্যালু, এ ড্যাগার এর আইগেন ভ্যালু রিয়েল, এইচ ও হারমিশন, কারণ এ ড্যাগার এ ইজ হারমিশন আর আইডেন্টিটি অফ হারমিশন, এইচ এর আইগেন ভ্যালু যাই হোক না কেন এটা রিয়েল। আমি এটা দেখেই এইচ এর এই ফর্মুলা দেখে আরো বলতে পারি যে এইচ এর আইগেন ভ্যালু তো বটে রিয়েল তো হবেই, কারণ এইচ হারমিশন, আর আমি চোখে দেখতে পাচ্ছি যে এটা এইচ হারমিশন। ওটা দেখে আমি বলতে পারতাম, এটা দেখে আমি বলতে পারতাম যে এইচ হারমিশন, কারণ এক্স হারমিশন পি হারমিশন, আর এটা দেখেও বলতে পারছি একবারে ম্যানিফেস্টলি হারমিশন, এ যাই হোক এ নন হারমিশন, কিন্তু এ ড্যাগার এ তো হারমিশন, আর ওয়ান তো আইডেন্টিটি হারমিশন বটেই,
ফলে এইচ হারমিশন। সুতরাং এইচ এর আইগেন ভ্যালু যাই হোক না কেন রিয়েল হবে, এটা বলতে পারছি। এখন আমি আরো বলতে পারি, এটা দেখে আরো বলতে পারি, ওকে, এখানে স্কোয়ার এ ড্যাগার এ অনেকটা স্কোয়ারের মতো, একটা অপারেটর স্কোয়ার মানে হচ্ছে এ ড্যাগার এ। এখানে কিন্তু স্কোয়ার ছিল, ওই ফর্মুলা যখন ছিল এখানে স্কোয়ার ছিল, এখানে আর পি ড্যাগার পি লেখার প্রয়োজন হয়নি, কারণ পি তো হারমিশন। এখানে স্কোয়ার আছে, এক্স ড্যাগার এক্স ড্যাগার ইজ ইকুয়াল টু এক্স, ফলে এক্স স্কোয়ারই লিখি। এর স্কোয়ার দেখে কিংবা এইখানে এ ড্যাগার এ দেখে আমি বুঝে যাচ্ছি যে এইচ এর ভ্যালু গুলো নেগেটিভ নয়, এটাও বুঝতে পারছি। এবং আরো বুঝতে পারছি যে এইচ এর আইগেন ভ্যালুর মান যাই হোক না কেন হাফ এইচ কাট ওমেগার চাইতে বেশি হবে। অঙ্ক করার আগেই, আইগেন ভ্যালু স্পেকট্রাম সলভ করার আগে এগুলো আমি জানি। এইচ এর আইগেন ভ্যালু রিয়েল কি হবে, এবং এইচ এর ফর্ম দেখে আমি বুঝতে পারছি যে এইচ এর আইগেন ভ্যালু নেগেটিভ নয়, এবং সর্বনিম্ন মান আইগেন ভ্যালু গুলো যত সব আইগেন ভ্যালু গুলো গ্রাউন্ড স্টেট এক্সাইট স্টেটের আইগেন ভ্যালু গুলো হাফ এইচ কাট ওমেগার চাইতে বেশি হতে হবে, এটা চাইতে কম নয়। হাফ এইচ কাট ওমেগা ইজ দ্য লোয়ার বাউন্ড ফর অল দি আইগেন ভ্যালুস অফ দি হ্যামিল্টনিয়ান অপারেটর। এটা কিভাবে বুঝলাম? আগে আমি দেখাতে চাই যে এইচ এর আইগেন ভ্যালু গুলো মান যাই হোক না কেন, ওকে, এটার মান নেগেটিভ নয়। আচ্ছা, এটা খুব সোজা, আসলে এটা খুব সোজা দেখেই লোকে বলে। আমি আমার ডকুমেন্ট ক্যামেরায় যাই, কিন্তু তোমাদের এগুলো জানতে হবে, তাতে কোনো ভুল হলে চলবে না। এইচ এর ফর্মুলাটা আমি লিখি, এইচ অপারেটর ইজ এ ড্যাগার এ প্লাস হাফ টাইমস identity operator whole thing times h cut omega. আচ্ছা, আমাকে কেউ ফোন দিচ্ছে, আমি এটা আমি h এর এক্সপেকটেশন ক্যালকুলেট করি যে কোনো স্টেটে। ধরো সাইজ এনি কেট, not necessarily an eigenket, size any ket in Hilbert space, psi belongs to the Hilbert space. আপাতত psi is an arbitrary ket in Hilbert space, normalized ket in Hilbert. H এই সাইটা কেট সাইটা এইচ এর আইগেন স্টেট নাও হতে পারে, এনি কেট। তাহলে if I take the expectation value of h in the state ket psi, এটা হচ্ছে এরকম psi h psi। এই এক্সপেকটেশন ভ্যালু যদি এখানে ক্যালকুলেট করি, এটা যদি করি psi a dagger a psi আর h cut omega তো সঙ্গে আছেই, প্লাস হাফ h cut omega psi identity psi. আমি জাস্ট কি করে I have calculated the expected value of h in some arbitrary state psi. এখন আমি বলছি না যে ket psi is an eigen state of psi. psi এর তো eigen state of h এর তো অনেকগুলো ইনফিনিট সংখ্যক eigen state আছে, ওগুলোর কোনোটাই না, যে কোনো একটা আরবিট্রারি হতে পারে, নাও হতে পারে। এখন এইখানে আসো, এটা তো হচ্ছে 1, এটা আমি দেখতে পাচ্ছি, এটা তো হচ্ছে 1 আইডেন্টিটি অ্যাক্টিং অন psi আইডেন্টিটি 9, তাহলে ket psi bra psi এটা তো 1, কারণ psi টা নরমালাইজ। তাহলে এই টার্মটা হচ্ছে হাফ h cut omega, ওকে। প্রথম টার্মটা কি দেখো, এটা হচ্ছে a acting on ket psi, a acting on ket psi gives me another ket. ধরো এটা ket phi, ধরো এটা some ket phi in the Hilbert space. Operator A acting on ket psi gives me a ket phi. তাহলে এটা কি? এটা তো bra phi। তাহলে এটা আসলে হলো এরকম bra phi ket phi। তাহলে scalar product of ket phi with itself, এটা হচ্ছে এই ket phi এর নর্ম, যেটা ওই ket phi এর নর্ম স্কয়ার। এখন যে কোনো ভেক্টরের নর্ম স্কয়ার
পজিটিভ সংখ্যা হবে, গ্রেটার দেন 0, অথবা 0 হতে পারে যদি সেই ভেক্টরটা নাল ভেক্টর হয়। এমন যদি হয় a acting on ket psi gives me null, তাহলে অবশ্য ket phi bra phi ওটা 0 হবে। আর a acting on ket psi যদি নাল না হয় 0 হবে না, 0 থেকে বেশি হবে, পজিটিভ হবে। তাহলে প্রথম টার্মটা হচ্ছে if first term is greater than or equal, তার মানে প্রথম টার্মটা দেখো, এইটা ফার্স্ট টার্মটা আবার লিখি, bra psi a dagger a ket psi h kat omega তা আছেই, this term is greater than or equal to 0, কারণ এই টার্মটা greater than or equal to 0, আর এটা একটা পজিটিভ সংখ্যা। আর 0 হবে খুব বিশেষ কেসে, যখন a acting on ket psi gives me null, তখন 0, অন্যথায় এটা পজিটিভ সংখ্যা, আর এটাও তো পজিটিভ সংখ্যা। তার মানে expectation value of psi in the state, expectation value of h in the state ket psi is greater than or equal to half h kat omega. তাহলে কি হলো, half h kat omega is a lower bound to the expectation value of h in any arbitrary state psi. এখন যদি এটা হয়, এটা ket psi যদি হয়, psi naught হচ্ছে গ্রাউন্ড স্টেট। আমি যদি গ্রাউন্ড স্টেট নেই, তাহলে এটা কি হবে, এটা হবে গ্রাউন্ড স্টেটের এনার্জি, তাই তো, h acting on ket psi। আমি যদি গ্রাউন্ড স্টেট মানে কি, আইগেন স্টেট, ket psi naught is an eigen state of h, ধরো গ্রাউন্ড স্টেট উইথ আইগেন ভ্যালু e naught, তাহলে e naught লেফট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে e naught greater than or equal to half h kat omega। e naught যদি greater than half h kat omega হয়, তাহলে স্যার দেখা যাচ্ছে বলো না উপরে, স্যার খাতাটা একটু উপরে উঠাতে হবে, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, আই এম সো সরি, দেখা যাচ্ছে না। অলরাইট, এখন এইটা কিন্তু কারেক্ট। expectation value of h in any state psi is greater than or equal to half h kat omega. বলে half h kat omega is the lower bound to the expectation value of h. যাই স্টেট নাও না কেন, যে কোনো স্টেট নাও না কেন, expectation value of h half h kat omega সমান হবে অথবা বড় হবে, এটা half h kat omega কম হবে না। এখন স্পেশাল কেস হিসাবে ket psi পরিবর্তে যদি নেই গ্রাউন্ড স্টেট আইগেন ফাংশন যদি নেই, ket psi কে নিলাম ket psi naught, psi naught এর বিশেষ একটা জিনিস, h ket psi naught equal to e naught times ket psi naught। e naught হচ্ছে গ্রাউন্ড স্টেটের এনার্জি, ওটা নিলে আমি কি পাবো, গ্রাউন্ড স্টেটের এনার্জি গ্রেটার দ্যান ইকুয়াল টু হাফ h kat omega। আমি যদি এটা নিতাম, এই ket psi যদি নিতাম ket psi 1 টা হচ্ছে এক্সাইট স্টেটের একটা এক্সাইট স্টেট, ফার্স্ট এক্সাইট স্টেটের আইগেন ket, তার মানে h acting on ket psi 1 equal to e1 ket psi 1। তাহলে এটা এখানে psi এর পরিবর্তে psi 1 বসালে আমি পেতাম e1 is greater than equal to half h kat omega। এটা তো সত্যই, যদি গ্রাউন্ড স্টেটেই half h kat omega এর বেশি হয়, এক্সাইট স্টেট তো half h kat omega এর বেশি হবেই, একটা পেলেই যথেষ্ট। গ্রাউন্ড স্টেটের মান সর্বনিম্ন আইগেন মান, h এর সর্বনিম্ন আইগেন মান যাই আসুক না কেন, একটু পরে ক্যালকুলেট করব, কিন্তু হাফ h kat omega কম হবে না। তো আমি আগে থেকে কিছু জানি যে আমি যদি কোনো ক্রমে হাফ h kat omega কম একটা মান পেয়ে যাই, তাহলে আমি বলবো আমার কোথায় ভুল হচ্ছে। ওকে, সেটা আমি জানি, এটা আগে থেকে এই সমস্ত আমি জানি। এনার্জির মানগুলো এনার্জির আইগেন মানগুলো গ্রাউন্ড স্টেটের এনার্জি আইগেন মান হাফ h kat omega হতে পারে, কিংবা তার বেশি হবে, কিংবা কিন্তু ছোট হবে না। তাহলে এক্সাইট স্টেটের আইগেন মানগুলো নিশ্চয়ই হাফ h kat omega বেশি হবে, কারণ e1 e2 e3 এগুলো তো e naught এর চাইতে বড়। ওকে, এটা আমি আগে থেকেই জানি।
অলরাইট, এটা আগে থেকে জানি, সেটা সেই জানাটা তারপর আমি এখন এক্সাক্ট ভাবে আমি ক্যালকুলেট করতে যাচ্ছি। শুরু হলো আমার ক্যালকুলেশন। এখন এই যে অপারেটর যেটা আছে এ ড্যাগার এ, এটা কিন্তু একটা বিখ্যাত অপারেটর, খুবই ইউজফুল অপারেটর। লোকে এটাকে বলে নাম্বার অপারেটর। এই স্টেজে কেন নাম্বার অপারেটর বলা হবে সেটা এখনো বোঝা যাবে না, কিন্তু এটা একটা অপারেটর। এই হারমিশন অপারেটর আলাদা নাম দেই, আলাদা সিম্বল দেই, এন। এন মানে পরবর্তীতে এটাকে নাম্বার অপারেটর বলবো, তো নাম্বার কিসের নাম্বার এগুলো বোঝা যাবে। আপাতত এন সিম্পলি স্ট্যান্ডস ফর এ ড্যাগার এ। এন কিন্তু একটা বিখ্যাত অপারেটর, তোমরা সবাই জানো। নাম্বার অপারেটর শুনেছো না? নাম্বার অপারেটর। ওকে, তাহলে হ্যামিল্টনিয়ানটাকে লেখা যাচ্ছে এন যোগ হাফ এইচ কাট ওমেগা। এখানে কিন্তু একটা আইডেন্টিটি আছে, আইডেন্টিটিটা লিখি নাই। এটা তোমাদের বুঝতে হবে যে অপারেটরের সঙ্গে তো হাফ যোগ হবে না, অপারেটরের সঙ্গে আরেকটা অপারেটর যোগ হবে, উভয় মিলে একটা নতুন অপারেটর হবে। এখানে নতুন অপারেটর সোজা পুরনো অপারেটর এন যোগ হাফ আইডেন্টিটি অপারেটর, সেই পুরো অপারেটরটা টাইমস এইচ কাট ওমেগা gives me the হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে এইচ এবং এন তো কমিট করে, এইচ তো আইডেন্টিটির সঙ্গে কমিট করে, যে কোনো অপারেটর আইডেন্টিটির সঙ্গে কমিট করে। ফলে দেখা যাচ্ছে এইচ এবং এন তারা কমিট করে। তার মানে এইচ এবং এন দে হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ভেক্টরস। দে হ্যাভ এন এর প্রতিটা আইগেন ভেক্টরকে এইচ এর আইগেন ভেক্টর হিসাবে নেওয়া যাবে। এন এর প্রতিটা আইগেন ভেক্টর এইচ এর প্রতিটা ভেক্টর হবে। ওকে, বিকজ they commute, h commutes with n. H is equal to n plus half I, n plus half I comma I যদি করো, comma n যদি করো তো commute করে, h commutes with n. ওকে, ফলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি h commutes, since h and n commute they have simultaneous eigenvectors. Thus if ket n is an eigenvector or eigenket of the operator n with eigenvalue ছোট হাতের n, that is if ket n, operator n acting on ket n gives me number n times ket n, ওই নাম্বার দিয়েই ওই corresponding eigenvector কে লেবেল করা হলো। তাহলে এই ket n h এর eigenvector, খুব সহজ। h acting on ket n তাহলে কি দেবে আমাকে? n plus half h kat omega times n। তাহলে এই ket উভয় অপারেটর n এবং h এর আইগেনভেক্টর, n এর আইগেনভ্যালু ছোট হাতের n, h এর আইগেনভ্যালু n plus half h kat omega times ket n। ওকে, তাহলে এই ket n দিয়েই আমি এই আইগেনভেক্টরকে লেবেল করলাম। পুরো এনার্জি দিয়ে তো পুরোটা দিয়ে লেবেল করাটা খুব ঝামেলা, n plus half h kat omega না লিখে শুধু n লিখলেই চলে। আর এই ফর্মুলাটা আমার উচ্চ রাখে, মাথায় রাখি। effectively আমি কি করছি, আমি আই এম লেবেলিং ইট by the eigenvector of n, আর eigenvector of n জানা থাকলে eigenvector of h ও জানা যায়। আমি পুরো এখানে লেবেলিংটা n না দিয়ে পুরোটা দিতে পারতাম, n plus half h kat omega, সেটা একটা কেমন জানি বিক্ষুটে দেখাতো, অত হতো না। n দিলেই হবে, n টাকে বলে একটা কোয়ান্টাম নাম্বার বলতে পারবো। n টা জানা হলে এনার্জি জেনে যাই, এনার্জির কোয়ান্টাম নাম্বার হচ্ছে n, কোয়ান্টাম নাম্বার। ওকে, n, তাহলে এই আমাকে বের করতে হবে এখন n, ছোট হাতে n যদি বের করতে পারি তাহলে ছোট হাতে n হচ্ছে সরাসরি ক্যাপিটাল n এর আইগেন ভ্যালু। ক্যাপিটাল n জানা থাকলে আমি এনার্জির আইগেন ভ্যালু n জেনে যাব। সো আমি বলতে চাই যে ket n is also an eigenvector of h, operator h with eigenvalue n plus half ছোট হাতে n plus half h kat omega। এখন আমি এই সম্ভাব্য আইগেন ভ্যালু গুলো কি হবে, অপারেটর n এর সম্ভাব্য আইগেন ভ্যালু কি হবে সেটা আমি বের করছি। আমি n দিয়ে কাজ করব, তাহলে আমার লিখতে সুবিধা হবে। ছোট হাতের h দিয়ে লিখতে গেলে আবার বড় করে লিখতে হয়, n plus half h kat omega, শেষ স্টেজে লিখব। ছোট হাতের n এর পসিবল মান কি কি হতে পারে। ওকে, আমি এখন আইগেন ভ্যালুস গুলো বের করছি। Our purpose now is to find the possible values of little n. That is, we wish to find the eigenvalue spectrum of n and h.
আইগেন ভ্যালু স্পেকট্রাম আমি জানতে চাই। আইগেন ভ্যালু গুলো কি হতে পারে, এন এর আইগেন ভ্যালু গুলো কি কি হতে পারে সেটা জানলে ই এর আইগেন ভ্যালু গুলো কি কি হতে পারে সেটা জেনে যাবো, এবং করসপন্ডিং আইগেন কেটস গুলো কি হবে সেটা তারপরে জানবো। পুরো প্রসিজারটি কি হবে। ওকে, প্রথমেই বের করি এখন আইগেন ভ্যালু বের করার প্রসেস। প্রথমেই দেখো এন ড্যাগার ইজ হারমিশন, রাইট? এন ড্যাগার যদি করি, দুটো অপারেটরের গুণফলের ড্যাগার হচ্ছে ইন্ডিভিজুয়াল ড্যাগার উল্টা অর্ডারের ড্যাগার করে গুণফল। এর প্রথমে এর ড্যাগার করো, তারপর এ ড্যাগারের ড্যাগার করো, এ ড্যাগারের ড্যাগার করলে শুধু হয় এ, তাহলে পুরোটার ড্যাগার করলে এ ড্যাগার এই আসে, এ ড্যাগার এর ড্যাগার করলে এ ড্যাগার এই আসে, ফলে এন ড্যাগার ইকুয়াল টু এন। এন ইজ হারমিশন। এন হারমিশন হতে হবে না তো এইচ কিভাবে হারমিশন হবে? এন হারমিশন তাহলে এইচ ও হারমিশন। It follows that the eigenvalues of n and h must be real. ঠিক আছে, n এর eigenvalue রিয়েল হতে হবে। ওই ছোট হাতের n যেটা, এটার মান রিয়েল হতে হবে। রিয়েল হলে তো এটাও রিয়েল, en ও রিয়েল। রিয়েল তো হতেই হবে, রিয়েল না হলে তো তারা তারা ফিজিক্যাল জিনিস রিপ্রেজেন্ট করবে না। h তো ইজ আ ফিজিক্যাল থিং। h তো হচ্ছে একটা এনার্জি, এনার্জি তো আমরা মেজার করতে পারি। মেজার করতে হলে তো h এর আইগেনভ্যালু গুলো তো রিয়েল হতেই হবে, না হয়তো তো মেজারমেন্টে কি পাবো? আমি যে বলেছি একটা মেজারমেন্ট করলে এই আইগেন ভ্যালু গুলো থেকে একটা উত্তর পাই, তার মানে আইগেন ভ্যালু গুলো রিয়েল হতেই হবে। সো n ইজ রিয়েল, এটা এক নম্বর। দুই নম্বর, n ক্যানট বি নেগেটিভ। তার মানে এই অপারেটর ক্যাপিটাল N ইজ এ পজিটিভ অপারেটর, ইটস এ নন নেগেটিভ অপারেটর। n এর এক্সপেকটেশন ভ্যালু in the eigenstates of n, তাহলে ছোট হাতের n কে আমি এভাবে লিখতে পারবো, ছোট হাতের n is the expectation value of n operator in the eigenket ket n. দেখো বড় হাতে n operator acting on ket n gives me n times ket n. ket n তো মান, তাহলে এটাই হচ্ছে n। n হচ্ছে a ড্যাগার a। এখন ধরো an ধরো phi, ধরো n হচ্ছে bra phi, ket phi bra phi, এটা তো সবসময় একটা রিয়েল সংখ্যা এবং পজিটিভ সংখ্যা। জিরো হতে পারে কিন্তু এটা নেগেটিভ হবে না। জিরো হবে তখনই যখন এই কেট পাইটা নাল কেট, তার মানে এ অ্যাক্টিং অন কেট এন গিভস মি নাল। তার মানে এন একটা কেট আছে হিলবার্ট স্পেসে, কিন্তু ওই কেটের উপরে এ দিয়ে যখন অ্যাক্ট করব, সেই কেটটা নতুন কেটটা হিলবার্ট স্পেসের মেম্বার না, আমি বলবো নাল কেট। এ অ্যাক্টিং অন এন গিভস মি জিরো। জিরো জিরো তো হয় না, আমি জিরো তো বলি না, আমরা বলি নাল। A acting on ket n gives me null ket or null. Okay, কারণ ket কেটের একটা অপারেটর দ্বারা অপারেট করলে আরেকটা কেট পাই। কেট তো জিরো হয় না, কেট তো একটা জিনিস। কেট হয় নাল, সংখ্যা, একটা সংখ্যা হয় জিরো, জিরো হতে পারে, কিন্তু কেট জিরো এই কথাটা মিনিংলেস। তারপর আমরা বলি কেটটা জিরো। ওকে, যদিও মিনিংফুল একেবারে 100% অ্যাকুরেট কথা বলতে চাও, বলবে কেটটা নাল। নাল কেট এইভাবে। তাহলে এটা লিটল এন যাই হোক না কেন এটা জিরো নয়, নেগেটিভ নয়। লিটল এন এর মান জিরো হতে পারে কিংবা জিরো বেশি হবে, পজিটিভ হবে। ওকে, সো এন ইজ নন নেগেটিভ। এন লিটল এন ইজ নন নেগেটিভ, নেগেটিভ নয়, পজিটিভ হবে। সর্বনিম্ন মান এন এর হতে পারে জিরো। এটা এখন মানগুলো এক্স্যাক্টলি কি কি এটুক তো জেনে নিলাম। আমাদের এগুলো কিছু কমিউটেশন রিলেশন আমাদের ক্যালকুলেট করতে হবে। তোমরা এ এবং এ ড্যাগার কিছু কমিউটেশন রিলেশন ক্যালকুলেট করে রাখি, এটা এক্ষুনি কাজে লাগবে। এ এবং এ ড্যাগার ইকুয়াল আইডেন্টিটি। এ এবং এ ড্যাগার তো আমি এক্স এবং পি এর সাপেক্ষে লিখেছি। এ এবং এ ড্যাগারের ফর্মুলাটা রিকল করতে হবে। এ এবং এ ড্যাগারের ফর্ম রিকল করতে হবে। রিকল করা তো আছেই আমার। কোথায় আছে এ এবং এ ড্যাগার? এ হচ্ছে এটা এ ড্যাগার। এ এবং এ ড্যাগারের মধ্যে যদি কমিউটেশন, তাহলে আমার কি লাগবে, কি আসবে? এক্স এবং এক্স এর মধ্যে কমিউটেশন শূন্য, পি পি কমিউটেশন শূন্য, তার থাকবে এক্স এবং পি এর কমিউটেশন, পি এবং এক্স কমিউটেশন।
এক্স এবং পি এর কমিউটেশন তো হচ্ছে আই এইচ কার্ড আইডেন্টিটি, আর পি এবং এস করলে ওটা নেগেটিভ। ফলে এ এবং এ ড্যাগারের কমিউটেটর কত, হোয়াট ইজ দ্য কমিউটেটর বিটুইন এ এন্ড এ ড্যাগার, সেটা আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো, এবং সেটা হবে আইডেন্টিটি অপারেটর। এই প্রমাণটা তোমরা দেখাও, খুব একেবারে সোজা। এ এবং এ ড্যাগার করলে এটা হবে এক্স এবং পি, আর এখানে পি এবং এক্স। ওকে, এটা 1/2 কার্ড কমন নেবে, এক জায়গায় মাইনাস আই প্লাস আই, সব করলে এটা আইডেন্টিটি। এ এবং এ ড্যাগার করলে আইডেন্টিটি, এ এবং এ ড্যাগার মানে হচ্ছে এ ড্যাগার মাইনাস এ ড্যাগার ইজ আইডেন্টিটি। এটা একটা ইম্পর্টেন্ট কমিটি, এটা আমার লাগবে। এ এবং এ ড্যাগার যদি আইডেন্টিটি হয়, তাহলে এন এবং এর মধ্যে কমিটিটা কি, এবং এটা আমি একটু ডকুমেন্ট ক্যামেরায় যাই, এটা তোমাদের লাগবে। এই যেটা উল্টে যায়, একটা ফোন আসে, ফোন ধরলে এটা উল্টে যায়। এখন ঠিক আছে। আচ্ছা, তোমরা এটা এই ফর্মুলা জানো কি? ধরো একটা প্রোডাক্ট অফ অপারেটর আছে এ বি কমা সি, আমি কমিউটেশন রিলেশন কমিউটেটর করছি, কমিউটেটর এ বি উইথ সি। এখন এখানে ফ্যাক্টর করা যাবে, এখানে তো এ এবং বি দুটো 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 ফ্যাক্টর আছে, এ এবং বি, এগুলো প্রোডাক্ট এ বি। ফ্যাক্টর করা মানে এটাকে কমিউটেটরের বাইরে যাবে, বিটা কমিউটেটরের বাইরে, এটাকে বলে ফ্যাক্টর করা। এ এখানে বাঁয়ে আছে, তাহলে এ কে যখন ফ্যাক্টর করবে এটা বাঁয়ে চলে যাবে, আর বাকি থাকবে কমিউটেটর অফ বি উইথ সি, বি উইথ সি। তারপরে এই বি কে ফ্যাক্টর করবে, বি কমিউটেটর বাইরে চলে যাবে, এটা বাইরে যখন যাবে ডান দিকে থাকতে হবে, আর কমিউটেটর কি থাকবে, এ কমা সি থাকবে। কমিউটেটর এ কমা সি আছে, আর বি বাইরে চলে গেল। ওকে, এটা এখানে এ কমা সি, এখানে সি দেখা যাচ্ছে না, এটা তো আমি জানি, এটা এটা প্রমাণ করা খুব সোজা। এখন আমি চাই এটা এন কমা এ, এটা যাচ্ছে এন কমা এ। এন তো হচ্ছে আমি ধরেছি এ ড্যাগার এ কমা এ। এখন এখানে ফ্যাক্টর করো, এ ড্যাগার বাইরে নাও, এ কমা এ। কি হলো, কিছু দেখা যায় না যে? তোমরা দেখো, আমি তো কিছু দেখিনি। স্যার একটু ঘোলা হয়ে গেছে স্যার, হালকা দেখায়। এখন ঠিক হয়ে গেছে। ঘোলা হয়ে গেছে না? মানে হঠাৎ হঠাৎ স্যার ঘোলা হয়ে যায় যখন নেট কানেকশন স্লো হয়। হ্যাঁ হ্যাঁ, ঘোলা হয়ে যায়। যোগ এই এটাকে ফ্যাক্টর করো, এ ড্যাগার এ, আর এটা বাইরে গেল। কমিউটেটর অফ এনি অপারেটর উইথ ইটসেলফ, এটা 0। এটা কত? এটা তো মাইনাস আইডেন্টিটি, minus identity times A is minus A. Commutator of N with A is minus A. What is the commutator of H with A? Commutator of H with A. এটাও করো। H তো আমি জানি এইভাবে, H তো হচ্ছে N plus half number operator N plus half identity operator times H cut omega commutator with A. আমি H-টা লিখলাম শুধু, আর কিছু না। এখন তাহলে এখানে হলো প্রথমে হলো N, H cut omega তো একটা নাম্বার, H cut omega আমি বাইরে নিয়ে আসতে পারি। N অপারেটর কমিউটেটর উইথ A, N কমা A প্রথম টার্ম। দ্বিতীয় টার্ম এখন আমি বাইরে নিয়ে আসবো হাফ H cut omega। দ্বিতীয় টার্ম হচ্ছে আইডেন্টিটি কমা A, কমিউটেটর অফ আইডেন্টিটি উইথ A। এনি অপারেটর কমিউটেটর আইডেন্টিটি, এটা তো শূন্য থাকলে এটা n কমিউটেটর উইথ A তো হচ্ছে মাইনাস A, তাহলে এটা হলো মাইনাস H cut omega A। ওকে, তাহলে আমি এটা পেলাম, এটা আমার অতি গুরুত্বপূর্ণ কিন্তু কমিউটেটর। এই কমিউটেটর এত সুন্দর ইন্টারপ্রিটেশন হবে, তোমরা খুব অবাক হবে। তাহলে আমি পেলাম n
commutator A is minus A এটা আর H commutator A is minus H cut omega A একইভাবে তুমি যদি এটা করো commutator N with A dagger তুমি পাবে A dagger প্লাস সাইন নিয়ে dagger এখানে মাইনাস সাইন ছিল আর H comma A dagger এটা হবে প্লাস এখানে মাইনাস ছিল এখানে হবে প্লাস প্লাস H cut omega A dagger এইগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ কমিউটেশন রিলেশনস তাহলে আমি আবার চলে যাই ব্যাক এই দুটো এই চারটা কমিউটেশন রিলেশন আমি ক্যালকুলেট করে রাখবো সব করা আছে এখানে n a dagger equal to a dagger আর এখন আর এই h তো আছে n a যদি মাইনাস a হয় তাহলে h ও হবে কি হবে মাইনাস a আসবে শুধু একটা h কাট ওমেগা দিয়ে গুণ হবে h কাট কারণ h এর ডাইমেনশন তো আছে h এর ডাইমেনশন তো h কাট ওমেগা h a equal to minus a লিখলে মিলবে না এখন মিলেছে ডাইমেনশনে মিলতে হবে তো n এর কোনো ডাইমেনশন নেই a এর ডাইমেনশন নেই এটার কোনো ডাইমেনশন নেই এখানে h দিয়ে যদি এখানে শুধু মাইনাস a দেই তাহলে বাঁ দিকের ডাইমেনশন মিলবে না ওকে ডাইমেনশন মিলাতে হবে তাহলে এখানে হবে এখানে h কাট ওমেগা লাগবে এখন দেখো এটা ইন্টারেস্টিং এটা কিন্তু গুরুত্বপূর্ণ we can get very interesting physical interpretations of the operator a and a dagger by allowing the commutator n with a and the commutator of n with a dagger by allowing those two commutator of two operator is also an operator এটা একটা অপারেটর এটা আরেকটা অপারেটর এই দুটো অপারেটরকে আমি অ্যালাউ করব এখন টু অ্যাক্ট অন k10 দেখো না কি হয় k10 আছে k10 এর উপর আমি একটা অপারেটর দিয়ে অ্যাক্ট করাচ্ছি সেই অপারেটর হচ্ছে commutator of n with a so commutator of n with a acts on k10 or commutator of n with a is like minus a so it's like minus a acting on k10 using equation 14 আমি জানি commutator of n with a is minus a আর কমিউটেটরের ফর্মুলা কি na ফর্মুলা কি na minus an এখানে মাইনাস হবে এখানে ভুল লিখেছি এটা মাইনাস প্লাস না n এর মানে কি n এর মানে কি na minus an na acting on k10 minus an acting on k10 এটা তুমি কারেকশন করে নিও তোমরা ওকে এখন ধরো তাহলে এইটা প্রথম টার্মটা দেখো na acting on k10 যেটা যেমন আছে তেমন আছে এখানে কি করলাম এখানে n acting on k10 gives me number n ছোট হাতের n times k10 এখানে মাইনাস সাইন এখন এটা এখানে মাইনাস সাইন যুক্ত টার্মটা ডান দিকে চলে যায় ওকে এটা ডান দিকে গেলে প্লাস হবে আর এখানে মাইনাসটা আছে এটা মাইনাস এখানে কেন করেছি এটা জানি না এটা অন্ধকারে করছিলাম বোধহয় অথবা ঘুম চোখে করছিলাম মাইনাস প্লাস তাহলে দেখো কিভাবে লিখবো প্রথম টার্মটা n আর এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও an তাহলে n অ্যাক্টিং অন দ্য ক্যাট কোন ক্যাটের উপর অ্যাক্ট করছে n is acting on the cat n is a cat a acting on cat n is another cat এই নতুন ক্যাটের উপর n অ্যাক্ট করছে এটা বাঁ দিকে ডান দিকে নিয়ে যাও এখানে ছিল মাইনাস সাইন n তো একটা সংখ্যা তাহলে এই সংখ্যা গুণ a অপারেটর অ্যাক্টিং অন k10 আর এখানে তো ডান দিকে আগে থেকে আছে মাইনাস a অপারেটর অ্যাক্টিং অন k10 তাহলে a অপারেটর অ্যাক্টিং অন k10 কমন নিলে তোমার এখানে ডান দিকে পাচ্ছ n minus 1 এই n টা বাঁ দিক থেকে আসছে এটা মাইনাস সাইন ডান দিকে গেছে প্লাস হয়ে গেছে ছোট হাতের n আর এখানে মাইনাস আগে থেকে ছিল তাহলে n operator acting on the cat n gives me n minus 1 times cat n এটা একটা ইন্টারেস্টিং ইকুয়েশন আমি ধরে নিয়েছি যে cat n was an eigencat of the operator বড় হাতের n hat with eigenvalue ছোট হাতের n তাহলে এই ইকুয়েশন কি বলছে এই ইকুয়েশন বলছে যে তাহলে
the ket A acting on ket n is an eigenket of n with eigenvalue n minus 1. Eigenvalue মান কমিয়ে দেয়. From this equation we can conclude that. কি conclude করতে পারি? That if ket n is an eigenvector, eigenket of n operator, eigenvalue ছোট হাতের n, then এই change ket an, A ket n is an eigenvector of n with eigenvalue n minus 1. The operator A hat is therefore called the lowering operator. এটা একটা আইগেনকেটের উপরে n এর একটা আইগেনকেটের উপরে অপারেটর A দিয়ে অপারেট করে যে নতুন কেটটা পাওয়া যাবে, সেই নতুন কেটও অপারেটর হ্যাটের আইগেনকেট থাকবে, কিন্তু আইগেনভ্যালু হবে 1 কম। এই জন্য অপারেটর A কে বলা হবে লোয়ারিং অপারেটর। অপারেটর A দিয়ে আমি হ্যাটের eigenvalue 1 কমিয়ে দিতে পারি। Okay. The operator A hat is therefore called the lowering operator. In a similar manner, we can show n number operator acting on a dagger ket n gives me m plus 1 times a dagger ket n. In a similar manner, কিভাবে শুরু করবে? সিমিলার ম্যানার মানে কি? এখন তো আমি এখানে শুরু করেছিলাম এভাবে, commutator of n with a acting on ket n equal to minus. এখন আমি শুরু করব commutator of n with a dagger acting on ket n, তাহলে কি হবে? commutator of n with a dagger তো হচ্ছে a dagger plus a dagger, এখানে হবে plus a dagger। তারপরে তুমি পুরো প্রসিজারটা ফলো করো, তুমি এটা দেখাও, operator n hat acting on operator a dagger acting on এটা নতুন ket gives me little n plus 1 times a dagger acting on ket n. That is a dagger acting on ket n, এটা আলাদা ket n একটা ket, a dagger দিয়ে এক করার পরে নতুন ket হলো। এই নতুন ketটা an eigenket of operator n with eigenvalue ছোট হাতের n plus 1. এই পুরনো ket যেটা ket n was an eigenket with eigenvalue ছোট হাতের n, আর a dagger n করে যে নতুন ketটা পেলাম, নতুন ket is an eigenket of the operator বড় হাতের n with eigenvalue 1 more, n plus 1. পড়ো, that is a dagger ket n is an eigenvector or eigenket যাই বলো না কেন of n hat with eigenvalue ছোট হাতের n plus 1. The operator a dagger is therefore called the raising operator. It raises the eigenvalue. It raises that. A dagger acting on an eigenket n gives me a new ket. New ket is also an eigenket of the operator n, but eigenvalue is raised by 1 unit. For a dagger raising operator, it raises the eigenvalue. A dagger changes the state, but the change state is also an eigenstate with eigenvalue 1 unit more. এই জন্য এই daggerকে বলা হয় raising operator. এখন দেখো ইন্টারেস্টিং পয়েন্ট, দেখো এটা কিন্তু দারুণ। এই জিনিসটা আমি আমার খেয়াল আছে, এই জিনিসটা আমি কিন্তু মার্সবাক ইয়ে করেছি। কি করলাম, কি সরি, আচ্ছা মার্সবাক লিখে দিই, এটা লেখার জন্য এই বইটা রেফারেন্স আমি প্রায় দেই। এই বইটা হচ্ছে এমই মার্সবাক, অথরের নাম হচ্ছে MERZ, মার্স BACHER, কি কোয়ান্টাম মেকানিক বলে, মার্সবাকের। একসময় খুব প্রচলিত ছিল, এখন এই বইটা আর চলে না। এই শঙ্কর এসে এবং সাকুরাই এসে এই বইয়ের চলটা কমিয়ে দিয়েছে, পড়ে না কেউ এখন। আগে এই বইটার চল ছিল, আরেকটা বই ছিল শিফট, এই দুটা বইয়ের চল ছিল। আমেরিকার পশ্চিম কোস্টে, ওয়েস্ট কোস্টে, ক্যালিফোর্নিয়ার দিকে এই শিফট খুব চলতো, কারণ শিফট ছিলেন বোধহয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর, আর মার্সবাকার বোধ হয় প্রিন্সটন ইউনিভার্সিটির প্রফেসর। আমেরিকা ইস্ট কোস্টে, যেমন নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, এই সমস্ত জায়গায় এই মার্সবাকারের বইটা চলতো খুব।
আমরা যখন থার্ড ইয়ারে পড়ি ইউনিভার্সিটিতে, আমি যখন থার্ড ইয়ারে পড়ি, আমাদের টেক্সট ছিল শিপ বইটা একটু কঠিন, মার্স বেকারও কঠিন, দুইটাই গ্রাজুয়েট টেক্সট। ওকে, আমাদের স্যাররা যখন আমাদের প্রথম কোর্সে বললেন শিফট পড়ো, ওনারা খুব আমাদের প্রতি অন্যায় করেছিলেন। স্যাররা বুঝতেন না, স্যাররাও বুঝতেন না কোয়ান্টাম মেকানিক্স কি, আর একটা পড়ো। ওকে, ওনারা জানতেন না, আমরাও জানতাম না, রাইট? স্যার আগে স্যার আপনারা স্যার আগে তো স্যার এরকম নীল ক্ষেতের মতো বই পাওয়া যেত না, তখন স্যার আপনারা বই কালেক্ট করতেন কিভাবে? পাওয়া যেত না তখন, তো কালেক্ট তো করতাম না কোনো মতে, শিপটা পাওয়া যেত, যদিও শিপটা কিনতে পাওয়া যেত। আচ্ছা, তখন জাপানে একটা কোম্পানি ছিল, জাপানের কোম্পানিটার কাজ ছিল যে এশিয়ার জন্য, মানে গরিব দেশের জন্য আমেরিকান বইগুলোর একটা চিপ সংস্করণ বের করে আমাদের মধ্যে বিক্রি করা। ফলে আমরা ধরো 10-12 টাকায় এই বইগুলো পেতাম। যে সমস্ত বইগুলো কেনা যেত সস্তাই ছিল, খুব সস্তাই ছিল, 10-12, বড় জোর 20 টাকা, এর 20 টাকার ঊর্ধ্বে নয়। এই বইগুলো আমরা কিনে ফেলতাম, যে একেবারে যেগুলো টেক্সট সেগুলো কিন্তু কেনা যেত। বর্তমান যুগে তো একেবারে ওই কেনা যায় না, বর্তমান যুগে ফটোকপি ছাড়া কিছু অ্যাফোর্ড করা যায় না। তখন আমরা অ্যাকচুয়ালি বই অ্যাফোর্ড করতে পারতাম, ওই স্পেশাল করার জন্য একটা স্পেশাল চুক্তি করে আমেরিকান পাবলিশারের সঙ্গে জাপানি এক পাবলিশার শুধুমাত্র এশিয়াতে বিক্রয়ের জন্য এই বইগুলোর সস্তা এডিশন বের করত। ওই সস্তা এডিশন আমরা কিনতাম। আর যারা খুব বড় লোক ছিল, যাদের আত্মীয় স্বজন আমেরিকায় থাকতো, মাঝে মধ্যে এনে একেবারে আমেরিকান ভার্সন বইটা এনে আমাদের দেখাতো। আমরা তো তখন খুব আফসোস করতো, আমেরিকান ভার্সন বইটা দেখতে অন্যরকম ছিল, একেবারে হার্ড থাকতো, প্রিন্ট হতো ঝকঝকে। আর আমাদের যে আমরা কিনতাম ওটা সফট কভার, প্রিন্টটা অত ভালো না, তারপরে তো প্রিন্ট, তারপর কিনতে পেতাম। তার মানে বই ছিল না, কিন্তু যেগুলো বেশিরভাগ বই টেক্সট বই ছিল, মানে টেক্সটের এরকম পাওয়া যেত না। তখন আমরা লাইব্রেরিতে যে নোট ফোট করে নিয়ে আসতাম, খাতায় কাগজে কলমে লিখে, অনেক সময় যেত। যাই হোক, মার্স বেকারের বই থেকে ল্যান্ডাওয়ের একটা বই ছিল স্যার, ওইটা পড়ানো হতো না স্যার আগে? ওইটা আমাদের রেফারেন্স দিত স্যার, রেফারেন্স দিত। আমরা যারা একটু ভালো ছাত্র, সকল একটু ইন্টারেস্ট রাখে, তারা মাঝে মধ্যে ল্যান্ডোটা পড়তো। কিন্তু ল্যান্ডার বইটা কঠিন আছে, খুব ডেন্স। ল্যান্ডার বইটা খুব অল্প কথায় ল্যান্ডো সেরে ফেলেছে। ল্যান্ডো তো অতি বিখ্যাত লোক, ল্যান্ডার বইটা পড়ে আমাদের কঠিন সব বিষয়ে বই আছে। বইটা পড়তাম না। হ্যাঁ, ওই একটা কোর্স অফ থিওরিটিক্যাল ফিজিক্স। ল্যান্ডো বলতেন আমার সঙ্গে যারা পিএইচডি করতে আসবে, তারা যে আমার লিখিত যে 5-6টা বই আছে, ভলিউম 1, ভলিউম 2, কোয়ান্টাম মেকানিক্স বোধহয় ছিল ভলিউম 3 না কত, ভলিউম 1 ছিল ক্লাসিক্যাল মেকানিক্স, ভলিউম 2 ছিল বোধহয় কোয়ান্টাম মেকানিক্স, ভলিউম 4 ছিল ক্লাসিক্যাল থিওরি অফ ফিল্ডস, তার মানে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আর স্পেশাল থিওরি আর জেনারেল থিওরি। ল্যান্ডো বলতে আমি আরেকটা ছিল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, একটা ছিল কিউইডি, ফিল্ড থিওরি। ল্যান্ডো বলতে এই 5-6টা বই পড়ে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে তোমরা আমার কাছে আসবে, তার আগে আসলে আমার সময় নষ্ট। তোমাকে আমি কি বসে বসে এখন ক্লাসিক্যাল মেকানিক্স শেখাবো নাকি? আমার সেই সময় নাই। ওকে, ল্যান্ডো সেই সময় নাই। ল্যান্ডো কেন ক্লাসিক্যাল মেকানিক্স শেখাবে? ল্যান্ডো ক্লাসিক্যাল মেকানিক্স ওয়ার্ল্ডে বিখ্যাত, কিন্তু একটা ছাত্রের পিছনে কেন সে সময় দিবে? ল্যান্ডো তো বলে, ল্যান্ডোর তো সময়ের মূল্য আছে। তোমরা এগুলো শিখে টিকে আমার সঙ্গে রিসার্চ করতে আসো। শিখছো কিনা? আমার শিষ্য আছে লিপশিটস, সে তার কাছে পরীক্ষা দাও লিপশিটসের কাছে, ফলে তুমি পাস করছো, তাহলে তুমি আমার কাছে আসতে পারো। তার আগে তুমি আমার সঙ্গে দেখাই করতে পারো। তার আগে কোনো কথাবার্তা থাকলে আমার ছাত্র লিপশিটস, তার কথা বলো। ল্যান্ডন লিপশিটস বই, ওই বই লেখারও সময় নাই। লিপশিটস বলে স্যার আমি লিখে দিই, আচ্ছা তুমি লেখো। তারপর ল্যান্ডোকে দেখাই, মূলত তোমরা লেকচার গুলো স্যার বই করতে পারো। হ্যাঁ, রাইট। লিপশিটস না থাকলে ওই বইগুলো হতো না, সবগুলোর মধ্যে ল্যান্ডন লিপশিটস। পরবর্তীতে হয়তো 2-একটা এক্সট্রা অথর এসছে আরো পরে, কিন্তু প্রথম দিকে সব ল্যান্ডন লিপশিটস। ল্যান্ডো খুব নাম করা লোক। ওকে, এখন দেখো এই আর্গুমেন্টটা দেখো, দারুণ সুন্দর আর্গুমেন্ট।
একটা আগে পড়ি তারপর দেখা। Now, starting with an eigenvector n, we can successively apply the lowering operator A, reducing the value of n in steps of 1. ধরা যাক, তার মানে করতে পারি, তার মানে এটা আমি বলতে চাই, ধরো n একটা আইগেন ভ্যালু, n আমি জানি না এখনো, আমি ধরো শেয়ার করে আমি যাচ্ছি। ধরা যাক n একটা আইগেন ভ্যালু, কত আমি জানি না, n যদি ভ্যালু হয় তাহলে ওটার করসপন্ডিং আইগেন কেট হচ্ছে n। n যদি আইগেন ভ্যালু হয় তাহলে n minus 1 একটা লেজিটিমেট, n minus 2 লেজিটিমেট আইগেন ভ্যালু। ওকে, n যদি একটা লেজিটিমেট আইগেন ভ্যালু হয় তাহলে n minus 1 একটা লেজিটিমেট আইগেন ভ্যালু, n minus 2 আইগেন ভ্যালু, n plus 1 আইগেন ভ্যালু, n plus 2 আইগেন ভ্যালু। একটু আগে দেখালাম। এটা যদি হয় n acting on kn equal to n kn, n একটা মানের জন্য n is an আইগেন ভ্যালু। ধরো n টা পেলাম, সাপোজ এই n টা আমার জানা আছে, ওটা যদি ধরে নাও আপাতত, n জানা থাকলে তো আমি তো দেখালাম n minus 1 একটা আইগেন ভ্যালু। সেটা তো জাস্ট কিভাবে হবে, সেটা করসপন্ডিং আইগেন ভেক্টর কি হবে, এই আইগেন কেটের উপর a দিয়ে অ্যাড করলে যেটা হবে সেটাই হচ্ছে আইগেন কেট উইথ আইগেন ভ্যালু n minus 1। তার মানে n যদি একটা লেজিটিমেট একটা আইগেন ভ্যালু হয়ে থাকে তাহলে n minus 1 একটা আইগেন ভ্যালু, n minus 2 একটা আইগেন ভ্যালু, n plus 1 একটা আইগেন ভ্যালু, n plus 2 আইগেন ভ্যালু। একটা আইগেন ভ্যালু জানলে আমি সব আইগেন ভ্যালু পেয়ে যাব, একটা যদি জানি। কোনটা জানবো দেখা যাক। সাপোজ n is an eigenvalue, সেটাই বলছি। সাপোজ n is an eigenvalue, এটার মান কত জানি না। সাপোজ the eigenvector kn, তার মানে n টা ধরো আমার জানা আছে, আপাতত ধরে নিই n আমার জানা আছে। We can successively apply the lowering operator a, এটার উপরে পরপর lowering operator a apply করে আইগেন ভ্যালুর মান এক এক করে কমিয়ে আনতে পারি। However, equation 12, which states that n must be greater than or equal to 0, limits the number of times the lowering operator may be applied. Equation 12 হচ্ছে ওই যে বলেছি n টা নেগেটিভ নয়। ছোট হাতের ইকুয়েশন 12 টা দেখো, আবার দেখো, এটা n টা ছোট হাতের নেগেটিভ নয়, এই যেটা ছোট হাতের n মান নেগেটিভ নয়, সর্বনিম্ন মান গ্রহণ করতে পারে 0 কিংবা পজিটিভ, কিন্তু নেগেটিভ নয়। এখন যদি আমি একটা মান, একটা আইগেন ভ্যালু n থেকে অপারেটর লোয়ারিং অপারেটর অ্যাপ্লাই করে এক এক করে কমাতে থাকি, এক গিয়ে তো ওই প্রসেসটা আমাকে থামাতে হবে, এক পর্যায়ে গিয়ে তো ছোট হাতের নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ n তো অ্যালাউড না, ওই রেস্ট্রিকশন আমাকে রাখতে হবে। আইগেন ভ্যালু হয় n minus 1 একটা আইগেন ভ্যালু, যদি n minus 1 নেগেটিভ না হয়। n minus 1 নেগেটিভ করা যাবে না, কিন্তু n minus না করেও n minus 1 যদি নেগেটিভ কিংবা 0 কিংবা 0 বেশি থাকে তাহলে বলবো যে n minus 1 একটা আইগেন ভ্যালু, n minus 2 একটা আইগেন ভ্যালু, provided n minus 2 is not negative। তাহলে how about equation 12? Equation 12 মানে which states that n must be greater than or equal to 0, non-negative, limits the number of times the lowering operator may be applied. When by successive downward steps, এক এক করে কমাচ্ছি, successive downward steps, an eigenvalue between 0 and 1 has been reached. একটা আইগেনভ্যালু যদি n এর মান কমাতে যদি একটা মানে পৌঁছায় যে মানটা 0 এবং 1 এর মধ্যে আছে, 0 এবং 1 মানে 0 এর সমান হবে, হতে পারে, কিন্তু 1 এর সমান না, এটা হচ্ছে 0 and 1 এর মধ্যে। when by successive downward steps an eigenvalue between 0 and 1, to be more specific, 0 less than equal to n less than 1, less than equal to 1, less than 1 has been reached. By applying the lowering operator again, we do not get a new eigenvector, because that would be an eigenvector violating the restriction 12. সেই eigenvector eigen মান হয়ে যাবে নেগেটিভ। এটা বুঝতে পারছো তো? ধরো এটা আমার নাম্বার স্কেল। আচ্ছা, আমি আবার
স্টপ শেয়ার করে যাচ্ছি। এটা 0, এটা 1, n কমা ধরো একটু শুরু করেছি n, এক এক করে কমাচ্ছি, কমাতে কমাতে যদি আমি n = 1 আসি, তারপর আরেকবার করা যাবে, আরেকবার ডাউন করে 1 থেকে 0 আনা যাবে, কারণ আমি তো জানি n এর মান 0 হতে পারে কিংবা 0 চাইতে বেশি। ওকে, কিন্তু উপর থেকে কমাতে কমাতে যদি মান 1 এর চাইতে কম কিংবা কিন্তু 0 সমান কিংবা 0 চাইতে বেশি, ধরো এই মানটা যদি পাই, 1 কম হতে হবে কিন্তু 0 সমান হতে পারে, 0 বেশি হতে পারে, এই মানটা এখানেও হতে পারে, এই মানটা এখানেও হতে পারে। ওটাই বলছি আর কি, 1 is greater than, এই শেষ মানটা হচ্ছে ধরো n is greater than or equal to 0, কমাতে কমাতে যদি n এর মানটা এই রেঞ্জের মধ্যে চলে আসে, অথবা উল্টা করে লেখো 0 less than or equal to n less than 1, একই কথা। n এর মানটা এই রেঞ্জের মধ্যে 0 সমান হতে পারে, এই 1 এর কাছাকাছি যেতে পারে, কিন্তু 1 নয়। 1 হলে তো আরেকবার করা যেত, 0 তে আসা যেত। এই মানে যদি পৌঁছায়, তারপরে আর n কমানো যাবে না। এখান থেকে যদি ধরো n এর মান এখানে আছে, এখান থেকে যদি 1 কমাই, n এর মান তো এখানে চলে আসবে, নেগেটিভ হয়ে যাবে, কিন্তু n এর মান তো নেগেটিভ হতে পারে না। তাহলে এটাই বলছে আর কি, ওয়েন বাই, এটা কিন্তু খেয়াল রাখো, এটা ইম্পর্টেন্ট আর্গুমেন্ট। এটাই বলছে এখানে এটা when by successive downward steps, এক এক করে কমাচ্ছি, an eigenvalue between 0 and 1, এটা টু বি স্পেসিফিক, n এর মানটা কমাতে কমাতে 1 এর চাইতে কমেছে, 1 এর সমান না, 1 সমান হলে আরেকবার করা যাবে, 1 এর থেকে কম কিন্তু 0 এর চেয়ে বেশি কিংবা 0 এর সমান, ওই রেঞ্জের মধ্যে যদি n এর মানটা এসে পৌঁছায়, কমাতে কমাতে উপর থেকে কমাচ্ছি, তাহলে আর বাই অ্যাপ্লাইং আর করা যাবে না, আর কমানো যাবে না। কারণ কি, বাই অ্যাপ্লাইং দ্য লোয়ারিং অপারেটর again we do not get a new eigenvector, because that would be an eigenvector violating the restriction given in 12. নতুন আইগেন যদি পাই, তাহলে সেই নতুন আইগেনভেক্টরের আইগেনভ্যালু হয়ে যাবে নেগেটিভ, কিন্তু সেটা হবে না। তার মানে এই রেঞ্জে n এর যে রেঞ্জটা দেওয়া এখানে, এই রেঞ্জের ভিতরে n এর মান নিয়ে একটা যদি আইগেনভেক্টর থাকে, সেই আইগেনভেক্টরের পরে আরেকবার যদি a দিয়ে এক করাই, তাহলে আমি নাল ভেক্টর পাবো, সেটা সে আইগেনভেক্টর নাই, দ্যাট উইল বি এ নাল ভেক্টর। এই যে একদম তার মানে লোয়েস্ট আইগেনভ্যালু, যেটা লোয়েস্ট আইগেনভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, 0 সমান কিংবা 0 চাইতে বেশি কিন্তু a 1 এর চাইতে কম, এই রেঞ্জের মধ্যে লোয়েস্ট আইগেনভেক্টর থাকতে হবে। লোয়েস্ট আইগেনভেক্টরের মান যদি আমি n নট দ্বারা প্রকাশ করি, n নট এর মান ওই রেঞ্জের মধ্যে একটা ভ্যালু করতে, এখন n নট এর এক্সাক্ট মান কত, তো ডিনোটিং দ্য আইগেনভ্যালু ইন দ্য লোয়েস্ট স্টেপ অফ দ্য ল্যাডার, এটা ল্যাডার তো এক এক করে কমাচ্ছি, এক ধাপ করে কমাচ্ছি, এটা ল্যাডার, ডিনোটিং দ্য আইগেনভ্যালু ইন দ্য লোয়েস্ট স্টেপ of the ladder by n naught, we must have, ধরো lowest ladder n naught এ পৌঁছে গেছি, ওকে, n naught তো নন নাল, n naught এর মান কিন্তু ওই রেঞ্জে, n naught এর মান 0 কিংবা 0 এর চাইতে বেশি ওখান থেকে, অথবা এবং 1 এর চাইতে কম, 1 এর সমানও নয়, 1 এর চাইতে কম কিন্তু 0 এর সমান অথবা 0 এর চাইতে বেশি, ওই রেঞ্জের মধ্যে একটা মান n নট, সেই মানটা কত আমি জানতে চাচ্ছি। তাহলে কেট n নট কিন্তু নন নাল, এটা নাল না, তো কেট n নট এর উপরে এটা আগে এই দিয়ে এক করাই, আমাকে কি দেবে, নট টাইমস কেট n নট, এটা তো বটেই, কারণ এটা তো নাম্বার অপারেটর, n অ্যাক্টিং অন কেট n ইকুয়াল টু n টাইমস কেট n, আর কেট n নট তো একটা নন নাল কেট, তাহলে n operator acting on ket n naught gives me n naught times ket. আবার a operator acting on ket n naught শুধু is null, right? তাহলে এটা আসলে null, a naught
acting on n not gives me null. তাহলে null এর উপরে a dagger করলে ওটাও null. তাহলে n not times ket n not ওটা null. এটা null ket নয়, ket n not is not null. It says ket, legitimate ket. কিন্তু n not দিয়ে গুণ দিলে ওটা হয়ে যায় null ket. তাহলে n not কত? Must be 0. A acting on n not gives me the null ket. A acting on n not যদি আমাকে null না দিত, যদি একটা legitimate ket দিত, সেই কেটের corresponding eigenvalue হতো একের শূন্যের চাইতে কম, নেগেটিভ, সেটা allowed না, or it give me null. A acting on ket n not must give me null. কারণ নেগেটিভ eigenvalue নিয়ে কোনো কেট নেই। তাহলে null কেটের উপরে যে কোনো অপারেটর দিয়ে অ্যাক্ট করা হোক সেটাও null. A dagger acting on null is null. এটা null, এই যে A and not is null. A and not null. A dagger acting on null is null. তাহলে right hand side is also null. Right hand side n not times ket n not is null. Null ket. Ket n not তো null. তাহলে n not এই সংখ্যার n not টা শূন্য হতেই হবে। তাহলে আমি পেয়ে গেলাম। Right. আমি পেয়ে গেলাম n not এর মান শূন্য হতে হবে। শূন্য না হলে এই দুটো ইকুয়েশনের মধ্যে সামঞ্জস্য থাকবে না। এই দুটো ইকুয়েশন একে অপরকে কন্ট্রাডিক্ট করবে। ওকে, কন্ট্রাডিক্ট যাতে না হয় তার মানে n not এর আইগেন মান, এই n not এর ভ্যালু 0 হতেই হবে, কারণ 0 টাইমস এনি non null ket gives me a null ket. In other words, the lowest eigenvalue of n operator is 0. তাহলে n operator lowest eigenvalue 0. তাহলে একটা মান আমি পেয়ে গেলাম, একটা আইগেনভ্যালু একটা মান আমি লেজিটিমেট মান পেয়ে গেলাম 0, আর 0 এর চাইতে কম তো আর হতে পারে না। একটা মান পেয়ে গেলাম, লেজিটিমেট একটা মান পেলেই আমার যথেষ্ট। যে কোনো একটা মান যদি আমি কারেক্ট মান পাই তাহলে আমি একটা পেলাম যে 0 ইজ এ কারেক্ট আইগেনভ্যালু, 0 ইজ অ্যান আইগেনভ্যালু আমি পেলাম। নেগেটিভ আইগেনভ্যালু হবে না সেটাও আমি জানি, 0 একটা আইগেনভ্যালু। এখন আমি অন্য আইগেনভ্যালু গুলো কি, এখন আইগেনভ্যালু তো আমি জানি, আমি তো বলেছি n যদি একটা আইগেনভ্যালু হয়, n-1 একটা আইগেনভ্যালু, যদি এটা নেগেটিভ না হয়, n+1 ভ্যালু, n+2 একটা আইগেনভ্যালু, ওগুলো তো নেগেটিভ হবে না, ওগুলো তো বাড়াচ্ছি। তাহলে 0 যদি একটা আইগেনভ্যালু হয়, 0+1 একটা আইগেনভ্যালু, 1 যদি আইগেনভ্যালু হয়, 1+1 আরেকটা আইগেনভ্যালু, তারপরে এইভাবে একটা একটা করে বাড়াতে থাকো। তবে না, তার মানে দেখো কি করছি, নাও স্টার্টিং ফ্রম n, এখন তো আমি জানি 0 একটা আইগেনভ্যালু। এখন আমি এই 0 থেকে শুরু করে উই মে অবটেইন অল আদার আইগেনভ্যালু, অন্য আইগেনভ্যালু গুলো কি আমি পেয়ে যাব এবং তাদের আইগেনভেক্টর পেয়ে যাব কিভাবে? বাই রিপিটেড অ্যাপ্লিকেশন অফ দ্য রেইজিং অপারেটর এ ড্যাগার দিয়ে রেইজ করতে করতে আইগেনভ্যালু গুলো আমি এক এক করে বাড়াতে পারবো এবং করসপন্ডিং আইগেনভেক্টর গুলো কি সেটাও বের করতে পারবো। তাহলে আগে আইগেনভ্যালু নিয়ে কথা বলে নেই, তার কি the eigenvalue increase, এটাকে দিয়ে করার ফলে eigenvalue তো করে এক এক করে বাড়ে in unit steps. Hence the possible values for n are 0 and the positive integers. আমি 0 একটা eigenvalue দেখে নিয়েছি, এখন যে কোনো একটা eigenvalue হলে তার থেকে এক যদি বাড়াই সেটাও একটা eigenvalue, আরো এক সেটাও eigenvalue, তার মানে 0 1 2 3, তার মানে up to infinity। কোনো আপার লিমিট নাই, আপার লিমিট থাকতে পারবে না। আচ্ছা, এটা hence the possible values of n are this. এটা হচ্ছে eigenvalue spectrum of the operator n hat. আমি তো পেয়ে গেলাম eigenvalue গুলো কি, আমি পেয়ে গেলাম eigenvectors গুলো কি কি, এটা পাবো একটু পরেই পাবো। eigenvalues গুলো আগে দেখে নিতে হবে কি। So I found the eigenvalue spectrum of the operator n hat. Eigenvalue spectrum consists of 0 and all the positive integers. এক পর্যায়ে কি থেমে যাবে, 100 পরে আর নাই, 101 102 হতে পারবে না। আমি বলতে চাই সেরকম হবে না, এটা কোনো আপার লিমিট থাকতে পারবে। আপার লিমিট থাকলে আরেকটা কন্ট্রাডিকশন হবে। কন্ট্রাডিকশনটা কি দেখা যাক। there is no upper limit to the value of n, একটা লোয়ার লিমিট আছে, লিমিট 0 পেয়েছি, 0 চাইতে কম হবে, 0 চাইতে কম হলেই n এর মান হয়ে যাবে নেগেটিভ, এবং নেগেটিভ মান হতে পারবে না সেটা তো আগে থেকে আমি জানি। কিন্তু আপার লিমিট কি আছে, ধরো 100, 100 পরে আর হতে পারে না, সেরকম কি আছে? আমি বলতে চাই না, there is no upper limit to the value of n.
এটা একদম ইনফিনিটি পর্যন্ত যাবে। It's a denumerable infinite set of all the positive integers in zero. Then countable infinite. Denumerable মানে countable. 0, 1, 2, 3, 4 থামবে না, আপ টু ইনফিনিটি যেতেই থাকবে। এটা denumerable। কোনো আপার লিমিট নেই। আপার লিমিট থাকলে কি কন্ট্রাডিকশন? For if an upper limit n prime did exist, যদি এক্সিস্ট করতো, সাপোজ একটা আপার লিমিট এক্সিস্ট করে, দেখো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রমাণ। কোনো আপার লিমিট নাই, আমি ধরে নিচ্ছি এন এর একটা আপার লিমিট আছে, সেই আপার লিমিটের মান হচ্ছে এন প্রাইম। এন প্রাইম একটা ইন্টিজার, এন প্রাইম। তাহলে কি অসুবিধা কোথায়, কন্ট্রাডিকশন কোথায়? এটা তার মানে তাহলে একটা অ্যাবসার্ডিটিতে চলে আসে। আমি একটা জিনিস প্রমাণ করতে চাই, আমি এখানে প্রমাণ করতে চাই এন এর কোনো আপার লিমিট নেই। আমি ধরে নেব উল্টাটা, যে ধরা যাক এন এর একটা আপার লিমিট আছে, তারপরে সেখান থেকে আর্গুমেন্ট দিয়ে দেখাবো, একটা সিদ্ধান্তে আসবো যে সিদ্ধান্তটা একেবারে প্যালপেবলি ফলস, সেই সিদ্ধান্তটা কন্ট্রাডিক্টেড। তাহলে তাহলে আমার যে প্রথমেই যে অ্যাসাম্পশনটা করেছি সেই অ্যাসাম্পশনটা রং। তাহলে আমি উল্টা অ্যাসাম্পশন করে দেখি কি হয়। এটাকে বলে রিডিউসিং টু দ্য অ্যাবসার্ড। উল্টা যেটা প্রমাণ করতে চাচ্ছ সেটা উল্টাটা ধরে নাও, উল্টা ধরে দেখো উল্টা ধরার কনসিকুয়েন্স অ্যাবসার্ড, ফলে উল্টা ধরাটা হয়নি। ওকে, তার মানে ইনিশিয়াল প্রপোজিশন ইজ কারেক্ট। আমার প্রপোজিশন হচ্ছে n does not have an upper limit। আমি নিচ্ছি সাপোজ n has an upper limit, এবং সেই আপার লিমিটের মান n প্রাইম। তারপরে দেখো না কি হয়। For if an upper limit n prime did exist, তাহলে কি হবে? a dagger n prime আমাকে দিবে নাল। এটা আসলে জিরো না, নাল। এটা পেট কাটা জিরো মানে নাল। n প্রাইমে যদি সর্বোচ্চ মান হয় এবং a dagger আইগেন মানটা এক এক করে বাড়ানো যায়, সর্বোচ্চ মানে পৌঁছে গেছি আমি, সে সর্বোচ্চ মানের করসপন্ডিং কেট হচ্ছে কেট n প্রাইম। সেখানে তাহলে ড্যাগার দিয়ে এক করালে আমাকে তো নাল কেট দিতেই হবে। নাল কেট যদি না দেয়, তাহলে যে নতুন কেটটা পাবো সেই কেটের আইগেন মান হবে n প্রাইম প্লাস 1। সেটা তো হতে পারে না, কারণ আমি ধরেই নিয়েছি n প্রাইমটা ম্যাক্সিমাম মান, আপার লিমিট। যেহেতু n প্রাইমটা ম্যাক্সিমাম, এর বেশি আর আইগেন ভ্যালু নেই, তাহলে a dagger n prime কেট n prime must be 0। এটার করসপন্ডিং কনজুগেট ইকুয়েশন যদি নাও, তাহলে কি হবে? ব্রা n প্রাইম বলে ব্রা n প্রাইম, তারপর অপারেটর a is 0। তার মানে এটা আমি আবার ডকুমেন্ট ক্যামেরায় ফিরে যাই, ডকুমেন্ট ক্যামেরায় ফিরে যাই। আমি a dagger n prime is null, এটা নাল, জিরো না, যদিও অনেকে 0 বলে, কিন্তু নাল। এটা যদি নাও, এটার করসপন্ডিং ব্রা কত? কেট n প্রাইম এর করসপন্ডিং ব্রা হচ্ছে ব্রা n প্রাইম, তারপরে এখানে লিখতে হবে ড্যাগারের ড্যাগার, তাহলে a। এটাও নাল, নালের, এটা নাল ব্রা, রাইট? এটা নাল কেট, নাল ব্রা নাল কেট। তাহলে n প্রাইম a dagger ket n prime equal to null, right? null ket যদি করি এটা তাহলে 0। null ket এর নরম is 0, তাহলে এটা হবে। আপার লিমিট যদি থাকে তাহলে এটা হবে। ওকে, নাল। কিন্তু এইটা তো আমি জানি, এটাকে তো এভাবে লেখা যাবে, এটা তো আমি জানি a dagger করলে হয় কত? 1 আইডেন্টিটি, তাই তো? তার মানে a dagger মানে হচ্ছে a dagger a plus 1। ওকে, তাহলে এটাকে ব্রা n প্রাইম a dagger a plus 1 মানে আইডেন্টিটি n প্রাইম। এটা লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করে দেখো কি হয়, লেফট হ্যান্ড সাইডটা 0 হয় কিনা দেখো। এটা কি হচ্ছে? n প্রাইম প্লাস 1
এটা তো নন নাল, এটা তো নট ইকুয়াল টু 0। এটা তো নাল ভেক্টর নয়। k10 প্রাইম তো নাল ভেক্টর নয়। k10 প্রাইম তো হচ্ছে ভেক্টর করসপন্ডিং টু দ্য হাইয়েস্ট আইগেনভ্যালু। সেটা হলো নন নাল ভেক্টর। নন নাল ভেক্টর হলে এটা স্কেলার প্রোডাক্ট অফ এ নন নাল ভেক্টর itself is not 0. n prime is not 0. তাহলে right hand side is not 0. So n prime, কিন্তু এখানে বলে n prime যদি highest vector হয় আর highest eigenvalue হয়, it must be 0. But it cannot be 0. From the commutation relation, left hand side cannot be 0. ওইখানে contradiction. ফলে upper limit নাই। upper limit থাকলে একটা এই mathematical contradiction টা হতো। So there cannot be any upper limit to the eigenvalue of the number operator. এটাই বলছি। এটা তো 0, কিন্তু আসলে এটা 0 হতে পারে না, কারণ কমিউটেশন রিলেশন বিটুইন a and a dagger বলছে যে ওই স্কেলার প্রোডাক্টটা নন 0 হবে। তার মানে ইন সামারি করি আমার শেষ। ইন সামারি, the eigenvalue spectrum of the number operator consists of 0 and the denumerable infinity of all positive integers, 0, 1, 2, 3, 4 করে up to infinity. From equation 11, the eigenvalue of h is also discrete. আরে h এর eigenvalue গুলো কি, corresponding eigenvalue গুলো কি? en must be n plus half h cut omega. এটা তো equation 11 এ আছে। ওই যে equation 11 মানে হচ্ছে h এর সঙ্গে n এর কি সম্পর্ক। এই যেটা, তাহলে ছোটতে n যদি জানি, I know the en এ কি আমি জানি, তাহলে h এর eigenvalue spectrum is also discrete. h এর eigenvalue spectrum is also discrete. কোথায় গেলাম? Okay. En must be equal to n plus half h cut omega. n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি। So I know the eigenvalue spectrum for en. এখন যদি তুমি এটাই বলে ডিসক্রিটনেস, তাই তো? এটাই এই জন্য কোয়ান্টাম নামটা এখান থেকে এসছে। কোয়ান্টাম, কিসের কোয়ান্টাম? কোয়ান্টাম মানে ডিসক্রিট। কি ডিসক্রিট হলো? এনার্জি ডিসক্রিট হলো। ওকে, ক্লাসিক্যাল মেকানিক্সে একটা হারমোনিক অসিলেটর যদি থাকে, রাইট, হারমোনিক অসিলেটর এনার্জি কিন্তু ডিসক্রিট না। এনার্জি কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারি। এনার্জি যে কোনো মান তুমি একটা কোড করো, আমি হারমোনিক অসিলেটর এনার্জি সেই মানে আমি নিয়ে যেতে পারি। হয় কাইনেটিক এনার্জি এটা বাড়িয়ে দেবো, কিংবা পোটেনশিয়াল বাড়িয়ে দেবো। Energy can vary in a continuous manner classically. Energy levels, classically energy level আছে, কিন্তু energy level কথা যে energy levels are continuous. Energy eigenমান, classically energy মান, কিন্তু quantum mechanically energy মান continuous না, discrete. সর্বনিম্ন মান corresponds to n equal to 0. একটা হারমোনিক অসিলেটরের সর্বনিম্ন মান কত? n equal to 0 বসাও। ইকুয়েশন 19 n equal to 0 বসালে কি পাচ্ছ? E0 পাচ্ছে হাফ h কাট ওমেগা। তাহলে দেখো এটা কারেক্টলি আসছে। আমি তো আগে দেখিয়েছিলাম যে আইগেনভ্যালু যাই হোক না কেন, হাফ h কাট ওমেগার কম নয়, হাফ h কাট ওমেগার সমান কিংবা তার চেয়ে বেশি। গ্রাউন্ড স্টেট সর্বনিম্ন এনার্জি যে নট, সেটাই হাফ h কাট ওমেগার সমান। তাহলে n equal to 1 ফার্স্ট এক্সাইজ স্টেট, n equal to 2 সেকেন্ড এক্সাইজ স্টেট, n equal to 3, ওগুলোর মান তো h কাট ওমেগার বেশি হবেই, কারণ গ্রাউন্ড স্টেটের মান হাফ h কাট ওমেগার সমান। কিন্তু আমি যেটা আগে দেখেছি একদম প্রথমে, এনার্জি মানগুলো হাফ h কাট ওমেগা কম হবে না, মানগুলো ওটার সমান কিংবা বেশি হবে। এখন দেখা গেল এক্স্যাক্টলি ক্যালকুলেট করে দেখলাম যে গ্রাউন্ড স্টেট এনার্জি সর্বনিম্ন এনার্জির মান হয় সমান হাফ h কাট ওমেগা। তাহলে অবশ্যই তার উপরের স্টেট গুলো, তার চাইতে বেশি কোয়ান্টাম স্টেট যেগুলো আছে, সেই কোয়ান্টাম স্টেটের এনার্জির মান অবশ্যই হাফ h কাট ওমেগার বেশি হতে হবে। n equal to 1 নিলে তো হাফ h কাট ওমেগার বেশি, n equal to 2 নিলে তারও বেশি। আচ্ছা, এখন দেখো ক্লাসিক্যাল মেকানিক্সে সর্বনিম্ন এনার্জি কিন্তু সবসময় 0। পোটেনশিয়াল এনার্জির মিনিমাম যদি 0 নেই, ওকে, তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সে মিনিমাম এনার্জি মান 0।
মিনিমাম এনার্জি জিরো না নেগেটিভ ডিপেন্ড করে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম কোথায়। আমি পোটেনশিয়াল এনার্জি কি নিয়েছি, ক্লাসিক্যাল মেকানিক্স আমি পোটেনশিয়াল নিয়েছি হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, এক্স অপারেটর না। এখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম মান কত, জিরো। কিন্তু পোটেনশিয়াল এনার্জি ইজ আরবিট্রারি আপ টু নেগেটিভ কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্ট আমি এই ফাংশনের সঙ্গে জোড়ে দিতে পারতাম, তখন পোটেনশিয়াল এনার্জি জিরো, মিনিমামটা জিরো না, অন্য কিছু। কিন্তু ধরা যাক পোটেনশিয়াল এনার্জি মিনিমাম নিয়েছে জিরো, তাহলে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম মান করতে পারে জিরো, আর কাইনেটিক এনার্জি মিনিমাম মান জিরো গ্রহণ করতে পারে। কাইনেটিক এনার্জি সবসময় মিনিমাম মান জিরো। পোটেনশিয়াল এনার্জি মিনিমাম মান যাই হোক কেন, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম মান কত হবে সেটা আরবিট্রারি, এক একজন এক এক মিনিমাম মান নেবে। একই পোটেনশিয়াল এনার্জি, একই ফোর্স, কারণ পোটেনশিয়াল এনার্জি কিন্তু আরবিট্রারি। পোটেনশিয়াল এনার্জির সঙ্গে একটা কনস্ট্যান্ট সবসময় জুড়ে দিতে পারি, তাতে ফোর্সের কোনো পরিবর্তন হয় না। ফলে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম যাই হোক না কেন, জিরো নেই কিংবা নেগেটিভ নেই কিংবা পজিটিভ, ডাজন্ট ম্যাটার, কিছু একটা নিলাম, কাইনেটিক এনার্জি মান সবসময় জিরো, মিনিমাম মান সবসময় জিরো। তাহলে পোটেনশিয়াল এনার্জির মিনিমাম মান যদি শূন্য নেই এবং কাইনেটিক এনার্জির মিনিমাম মান যদি শূন্যই হয় সবসময়, শূন্য কি পার্টিকেলটা চুপচাপ বসে আছে। একটা দোলক তো মুভ করবে এমন কোনো কথা নেই, দোলক তো চুপচাপ বসে থাকতে পারে, তখন তো ওটা কাইনেটিক এনার্জি শূন্য। যখন ওটা কাইনেটিক শূন্য, তখন ওটার এনার্জি কত, এনার্জিও শূন্য। এনার্জি কত, শূন্য, কারণ মিনিমাম পোটেনশিয়াল এনার্জি শূন্য, কাইনেটিক এনার্জি শূন্য, যোগ শূন্য শূন্য। ক্লাসিক্যালি একটা ক্লাসিক্যাল দোলক যদি থাকে, তাহলে সেটার এনার্জি শূন্য, এবং ওইটার এনার্জি আমি বাড়াতে পারি, বাড়িয়ে যে কোনো মানে নিয়ে নিতে পারি এনার্জি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল অসিলেটরের মিনিমাম মান কিন্তু এনার্জি মান শূন্য না, মিনিমাম এনার্জি মান হাফ এইচ কাট ওমেগা, হাফ এইচ কাট ওমেগা। এই হাফ এইচ কাট ওমেগাকে বলা হয় জিরো পয়েন্ট এনার্জি। এটা একটা কোয়ান্টাম ফেনোমেনন, কোয়ান্টাম ফ্যান। যদিও পোটেনশিয়ালি মিনিমাম আমি নিয়েছি জিরো, একটা খেয়াল রাখো, আমার হ্যামিল্টনিয়ান অপারেটরে পোটেন কি না হয়েছে, হাফ এম ওমেগা স্কয়ার এক্স অপারেটর স্কয়ার, ওটা এক্স ক্লাসিক্যালি এটা এক্স স্কয়ার, পোটেনশিয়ালের মান জিরো, মিনিমাম মান জিরো। যদিও পোটেনশিয়াল অপারেটরের মিনিমাম মান জিরো, ওকে, তার সত্ত্বেও এনার্জি মিনিমাম মান শূন্য নয়, এনার্জি মিনিমাম মান এইচ কাট ওমেগা। ওকে, এটা আনসারনির জন্য আসে, মিনিমাম মান হাফ এইচ কাট ওমেগা হতেই হবে। ওকে, মানে এনার্জির মিনিমাম মান হচ্ছে হাফ এইচ কাট ওমেগা। ওকে স্যার, এই জিনিসটা তো স্যার এটাকে বলে জিরো পয়েন্ট এনার্জি, এটাকে বলে জিরো পয়েন্ট এনার্জি, হাফ এইচ কাট ওমেগা। এখন তাহলে if I plot the energy levels, প্রথমটার এনার্জি হাফ এইচ কাট ওমেগা, পরেরটার কত, n equal to 1 নিয়ে এনার্জি কত, 3 হাফ এইচ কাট ওমেগা, পরে নিয়ে তারপরেরটা, তার উপরেরটা n equal to 2 নিয়ে কত, 5 হাফ এইচ কাট ওমেগা, 7 হাফ এইচ কাট ওমেগা, 9 হাফ এইচ কাট ওমেগা, কত করে বাড়ছে, এইচ কাট ওমেগা করে বাড়ছে। তার মানে এনার্জি লেভেলস আর ইকুইস্পেসড। Starting from half h cut omega, energy levels are equispaced in the energy diagram. Equispaced in energy. এবং সেই এনার্জি স্পেসিংটা কত, h cut omega. Equispaced, and এটা কিন্তু এটা হয়ে গেছে। নরমালি একটা আবদ্ধ অবস্থায় পার্টিকেল যদি থাকে এবং পোটেনশিয়ালটা যদি হারমোনিক অসিলেটর না হয়, তারপরেও দেখা যাবে যে এনার্জি লেভেলগুলো ডিসক্রিট হচ্ছে, যেমন এখানে হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে এনার্জি লেভেলগুলোর মধ্যে স্পেসিং বাড়তে কমতে পারে, একেবারে কনস্ট্যান্ট থাকবে তা নয়। হারমোনিক অসিলেটরের কনস্ট্যান্ট, এটা একটা স্পেশাল ফিচার অফ হারমোনিক অসিলেটর। ঠিক আছে, এটা আমি পরে আলোচনা করব। আজকে আমার আলোচনা এখানেই শেষ। আমি শুধু আজকে, হ্যাঁ বলো স্যার। যে ম্যাক্স প্লাঙ্ক তো স্যার সর্বপ্রথম স্যার এটা মানে করছিল যে অ্যাটম গুলা যে এরকম ব্ল্যাক বডি রেডিয়েশন এক্সপ্লেইন করতে গিয়ে স্যার,
ডিসক্রিটনেসের আইডিয়াটা স্যার রিকোয়েস্ট অ্যাডপ্ট করছিল। তো স্যার এত কিছু থাকতে উনি হারমোনিক অসিলেটরের সাথেই এরকম মানে অ্যাসোসিয়েট করলো কেন অ্যাটম? হারমোনিক অসিলেটর সোজা যে এক্সাক্ট সলিউশন পাওয়া যায় তাই। ও আচ্ছা। এবং এটা স্মল অসিলেশন হচ্ছে যেমন যে কোনো কিছু স্মল অসিলেশন হোক না কেন, পোটেনশিয়ালটা হয়তো লার্জ স্কেলে হারমোনিক অসিলেটর না, কোয়াড্রেটিক না, কিন্তু ছোট স্কেলটা কি আমি আলোচনা করার সাপেক্ষে, তার মানে একটা অসিলেটর অসিলেটস অ্যাবাউট দি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। যদি অসিলেশন অ্যাম্পলিটিউড যদি ছোট হয় তাহলে কিন্তু পোটেনশিয়ালটা হারমোনিক অসিলেটর ধরে নেওয়া যায়, কোয়াড্রেটিক ইন এক্স ধরে নেওয়া যায়। আর যদি অ্যাম্পলিটিউডটা অনেক বড় হয় তাহলে হয়তো তখন ধরা যাবে না, সেটা ব্যাপার আছে। সেটা এই জন্য বলছি স্মল অসিলেশন। অ্যাটম গুলো যদি তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে অল্প অ্যাম্পলিটিউড নিয়ে অসিলেট করে, আমি ধরে নিতে পারি যে অ্যাটম গুলো একটা হারমোনিক অসিলেটরে অসিলেট করছে। সেটা করলে আমার সুবিধা, কারণ হারমোনিক অসিলেটর সলিউশন আমার জানা আছে। আচ্ছা। কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্ক কিন্তু এটা এই ডিরেকশনে করেননি। উনি ধরে নিয়েছিলেন যে ডিসক্রিট হতে হবে, এইচকাট ওমেগা এই মানে ডিসক্রিট হতে হবে না, উনি চাচ্ছেন যে ফর্মুলা মিলাতে আর কি। তার মানে ব্ল্যাক বডি রেডিয়েশন হয়তো মিলছে না, উনি একটা কারেক্ট ফর্মুলা করবেন। এটা কোনো জাস্টিফিকেশন উনি দেননি। উনি শুধু বললেন যে এইচকাট ওমেগা এই ডিসক্রিট অ্যামাউন্টে এনার্জি অ্যাবজর্ব না হলে অথবা এনার্জি এমিটেড না হলে মিলছে না, আমি ব্ল্যাক বডি রেডিয়েশন ইনফিনিটি হয়ে যাচ্ছে ফর্মুলাটা মেলানোর জন্য ওটা করেছিলেন। উনি প্রথম ফিজিক্সের ডিসক্রিটনেস আইডিয়াটা ইন্ট্রোডিউস করলেন। এটা পরে এসছে, এগুলো কিন্তু শর্ডিঙ্গারের কাজ। এই যে এনার্জি লেভেল সলভ করে যে ডিসক্রিটনেস বের করে দেওয়া, এটা শর্ডিঙ্গার করেছিলেন। শর্ডিঙ্গার এই মেথডটা অ্যাপ্লাই করেননি। শর্ডিঙ্গার সরাসরি কোঅর্ডিনেটস রিপ্রেজেন্টেশনে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে এই উত্তরটা পেয়েছিলেন। এই মেথডে যেটা ফ্যাক্টরাইজেশন মেথড আমি করলাম সেটা হচ্ছে ডিরাকের মেথড। ওটা পরে এসছে, শর্ডিঙ্গারের পরে, খুব বেশি পরে না, অল্প পরে। তাহলে এখানেই শেষ হলো। আজকে কিন্তু সব পুরোটা অ্যাচিভ করতে পারেনি। আজকে শুধু আইগেন ভ্যালুর স্পেকট্রামটা কি কি আইগেন ভ্যালু, এখন করসপন্ডিং আইগেন ভেক্টর গুলো কিভাবে কনস্ট্রাক্ট করবে সেই আলোচনা আমি পরে করবো, নেক্সট ক্লাসে করবো। তাহলে আজকে এখানেই শেষ হলো।